তাই বলে। আসসালামু আলাইকুম। তো আশা করতেছি সবাই ভালো আছেন। আগামীকালকে আজকে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। অক্টোবরের 28 তারিখ আজকে তো শুক্রবার। আগামীকালকে থেকে আমাদের যে যে ক্লাসে যে রেগুলার সময় আমরা 6:30 থেকে শুরু করার কথা, বাট আমরা একটু ডিলে করে শুরু করতাম, আস্তে আস্তে সবাই জয়েন করতাম। বাট এখন থেকে আমাদের একদম স্ট্রিক্টলি 6:30টার সময় আমাদের ক্লাসেস গুলো শুরু হবে। সবাই চেষ্টা করব হচ্ছে 6:30, দ্যাট মিনস 6:30-এর ভিতরে ক্লাসে জয়েন করে ফেলতে, এবং চেষ্টা করব 6:35-কে ক্রস না করতে, কারণ 6:35 থেকে হইতেছে আমাদের ক্লাসের লেকচারগুলো শুরু হয়ে যাবে আর কি। তো যাই হোক, কথা না বাড়িয়ে তাহলে করি, কি বলে, আজকে ক্লাসে ঢুকে পড়ি আর কি। আর আপনারা তো ভালোই ছিলেন মনে হয় এই উইকের ভিতরে, নাকি? জি জি, ভাইয়া। শীত তো পড়ে গেল, কম্বল বাই করা লাগছে। হ্যাঁ হ্যাঁ, শীত পড়ে গেল, কম্বলও বের করা লাগছে। আমিও একটা চাদর গায়ে দিয়ে বসে আছি আর কি, ঠান্ডা লাগতেছে। যদিও এসি ছাড়া ছিল, বাট এখন আর মানে ফিল হচ্ছে না, কি বলে, গরম ফিল হচ্ছে না। তাই সরাসরি টপিকে চলে যায়, চলেন। হ্যাঁ, চলো যাই। আচ্ছা, আপনারা যারা যারা তো কাইন্ডলি যদি খুলে রেখেছেন খুলে রাখেন, সমস্যা নাই। যারা খুলতে পারছেন না তারা একটু অবজার্ভ করবেন, কারণ আহ, ইয়ার ভিতরে আমাদের ইথিক্যাল হ্যাকিং এর ভিতরে যে মেইন যে কয়েকটা টপিক আছে, তার ভিতরে একটা টপিকের মধ্যে কিন্তু অলরেডি আমরা চলে আসছি। তো মেইন কথাবার্তা শুরু করার আগ দিয়ে আমাকে একটু সবাই মেনশন করবেন যে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, নাকি আমাকে একটু জোরে বললে ভালো। স্যার ঠিক আছে। ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, স্যার ঠিক ঠিক আছে। আছে। স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্ক্রিনটা যদি শেয়ার দেওয়ার পর না দেখতে পেলে আমাকে বলবেন, আমি এখনো শেয়ার দেইনি, স্ক্রিনটা শেয়ার দিয়ে নি। কোথায় রাখলাম স্ক্রিন? এই হইতেছে আমার ক্লাসের নোট, আর এই হইতেছে আমার স্ক্রিন। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা? জি স্যার। জি ভাই, দেখা থ্যাংক ইউ। যাচ্ছে। আচ্ছা, আমরা আমরা যেটা নিয়ে পড়াশোনা করতেছিলাম সেটা হইতেছে আমাদের সিস্টেম হ্যাকিং এর পার্টে ছিলাম। তো সিস্টেম হ্যাকিং এর পার্টে হচ্ছে আমরা গেইনিং অ্যাক্সেস নিয়ে কথাবার্তা বলছিলাম, এবং সেইখানে এই গেইনিং অ্যাক্সেস এর মধ্যে আমরা ডিসকাস করেছি যে দুইভাবে একটা কম্পিউটার সিস্টেমে আসলে অ্যাক্সেসটা নেওয়া যায়। তো তার ভিতরে একটা হচ্ছে প্রথমটা যেটা যেটা কিনা পাসওয়ার্ড ক্র্যাকিং। তো পাসওয়ার্ড ক্র্যাকিং এর ভিতরে সর্বপ্রথম আমরা যেটা নিয়ে কাজ করছিলাম যে কি কি প্রসিডিওর বা প্রসেসের মাধ্যমে পাসওয়ার্ডকে আসলে ক্র্যাক করা সম্ভব। হ্যাঁ, তো এই যে পাসওয়ার্ডে ক্র্যাক করা সম্ভব, তো তার ভিতরে আমরা একটা পার্ট দেখেছিলাম গতদিন, সেটা হচ্ছে কিভাবে পাসওয়ার্ডকে তৈরি করা যেতে পারে। ম্যানুয়ালিও পাসওয়ার্ডকে তৈরি করা যেতে পারে, বাট অটোমেটেড পদ্ধতিতে পাসওয়ার্ডকে তৈরি করার জন্য আমরা এক্সাম্পল হিসাবে একটা টুল দেখেছিলাম, তার নাম হচ্ছে ক্রাঞ্চ। একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা সবসময় সিকিউরিটির দিকে যখন তাকাই তখন সবাই আমরা মনে করি যে সিকিউরিটি আসলে কিছু গদবাঁধা টুলস বা টেকনোলজি, যার মাধ্যমে আসলে কম্প্রোমাইজ করা সম্ভব। কিন্তু বেসিক্যালি কিন্তু তা না। সিকিউরিটি হইতেছে অ্যাকচুয়ালি একটা কনসেপ্ট। সেই কনসেপ্টটাকে অ্যাচিভ করার জন্য আপনাকে যা যা করার দরকার আপনাকে তাই করতে হবে। অর্থাৎ সেখানে যদি টেকনোলজি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে করতে হবে, আর যদি সেখানে যদি শুধুমাত্র একটু সচেতন থেকে যদি কোনো সিকিউর প্র্যাকটিসের মাধ্যমে যদি কাজগুলোকে করা যায়, তাহলে কিন্তু সেই জিনিসটা করতে হবে। তো সেখানে পাসওয়ার্ড কেন দেওয়া হয় এবং পাসওয়ার্ড স্ট্রং কেমনে হয় সেই বিষয় নিয়ে তো অলরেডি আপনারা জানেন, বাট আমরা তো করতেছি ইথিক্যাল হ্যাকিং। সো আমরা দেখলাম যে পাসওয়ার্ডকে কিভাবে ব্রেক করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। তো পাসওয়ার্ড তৈরি করার জন্য যে টুলস আমরা দেখেছি ক্রাঞ্চ, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যদি এই ক্রাঞ্চের মতো আরো আদার্স কি টুলস আছে সেটা অনলাইন অথবা অফলাইন কাইলিনাক্সের ভিতরে পাওয়া যেতে পারে, সেটা পাইথন স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা অথবা আদার্স কোনো টুলস দিয়ে তৈরি করা, হ্যাঁ, বা কোনো স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, এমন কোনো টুলস হয়তো বা আপনারা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো যখন আমাদের একটা তৈরি হয়ে যাবে, কি বলে, আমাদের হচ্ছে একটা
ওয়ার্ড লিস্ট যখন তৈরি হয়ে যাবে, তো সেই ওয়ার্ড লিস্টটাকে আমি কিভাবে ব্যবহার করব সেই জিনিসটা আমি এখন দেখছি। সিস্টেমে অ্যাক্সেস নেওয়ার জন্য দুইটা ওয়েতে হয়তো অ্যাক্সেস নেওয়া যেতে পারে। একটা হচ্ছে আহ, যে টার্মিনাল বেস যে অথেন্টিকেশন সিস্টেম গুলো আছে, যেমন সেটা এফটিপি হতে পারে, এসএসএইচ হতে পারে, হ্যাঁ, টেলনেট হতে পারে। তো সেগুলোকে হচ্ছে আমি ইয়া করার মাধ্যমে কি বলে, যদি পাসওয়ার্ড না জানি তাহলে সেক্ষেত্রে আমি ব্রুট ফোর্সিং করার মাধ্যমে আমি হয়তো বা সেখানে ঢুকে পড়তে পারি। হ্যাঁ? তো এইখানে একটা বলেছি টার্মিনাল বেস, আর একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন অথেন্টিকেশন। তো এই দুই জায়গায় হচ্ছে কিভাবে ব্রুট ফোর্সিংটা করতে হবে, তো সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো, সেটা আর একটা টুলের মাধ্যমে, তার নাম হচ্ছে হাইড্রা। তো আবারও আমি বরাবরের মতো মেনশন করছি, হাইড্রার মতো কিন্তু আরো অসংখ্য টুলস আছে। ইভেন কিছু কিছু পাওয়ারফুল টুলস আছে যার ভিতরে হাইড্রাকেও ইমপ্লিমেন্ট করা হয়েছে, করে একটা আরো অ্যাডিশনাল ফিচার অ্যাড করা হয়েছে ওই টুলের জন্য। তো এই জন্য জাস্ট কিভাবে করতে হয় কনসেপ্টটা আমরা ভালো করে দেখবো এবং বুঝবো। এর থেকে যদি ফার বেটার যদি কোনো কিছু আমরা হয়তো নিয়ে কাজ করতে পারি, অথবা এর থেকে যদি আরো সফিস্টিকেট ওয়েতে, আরো ইজিয়ার ওয়েতে যদি আমরা কোনো কাজ করতে পারি, সেই টুলস গুলো নিয়ে হয়তো আমরা কাজ করতে পারবো। তো আমি চলে যাচ্ছি আমার কালি লিনাক্সে। কালি লিনাক্সটা আমি অন করা ছিল। আমার স্ক্রিনটা যদি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু আরেকবার ইনশিওর করবেন। জি স্যার, দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আমি কাইল লিনাক্সের ভিতরে আমার মেটাসপ্লয়েটেবল 2 যেটা, সেটা হইতেছে তার আইপি হচ্ছে 192.169.168.126.129। এটা হইতেছে আমার মেটাসপ্লয়েটেবল 2 এর আইপি। হ্যাঁ, আচ্ছা। আমার নেটওয়ার্কের সব সময় আপনারা যখন একটা ল্যাব চালু করবেন, সবসময় কিন্তু আগে চেক করে নেবেন যে 2 এর মধ্যে কানেক্টিভিটি আছে কিনা। হ্যাঁ, 192, এমনও হতে পারে ফায়ারওয়াল বা আদার্স কোনো রিজনে যে কোনো একটা নেটওয়ার্ক কনফিগারেশন চেঞ্জেস থাকার কারণে দুই এন্ডের কমিউনিকেশন জায়গায় আপনি হয়তো বা চেক করলেন যে কালিনাক্স থেকে মেটাসপ্লয়েটেবল 2 তে হচ্ছে পিং করলেই তো আমার পিংটা হয়ে যাচ্ছে, কিন্তু সেই জিনিসটা দেখেই আমাদের আসলে এটা ধরে নেওয়াটা উচিত না। ফায়ারওয়ালস এর উপরে যখন আমরা ক্লাস করব, সেই ক্লাস গিয়ে আমরা কিন্তু তখন দেখব যে আমি কিন্তু চাইলে এক এন্ডে কিন্তু ব্লক থাকার জন্য কিন্তু দুই এন্ডের কমিউনিকেশন কিন্তু ব্লক হয়ে যেতে পারে। তো চলে আসলাম এখানে। তো আমি এখান থেকে পিং দিয়ে দেখে নিব। আমার কালি লিনাক্স এর আইপি ছিল হচ্ছে 130, ওটা হচ্ছে 129। তো সেম 192.168.0 .0 তো না, .106.130, 130 পিং দিলাম, পিং চলে গেল। তো ঠিক আছে, তাহলে আমি কনফার্ম বুঝতে পারলাম যে আমার দুইটার ভিতরে কমিউনিকেশন আছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ক্রাঞ্চের মাধ্যমে আমি একটা ওয়ার্ড লিস্ট জেনারেট করব। জাস্ট সিম্পলি আগের পড়া রিভিশন করার উদ্দেশ্য আসলে না, আসলে হচ্ছে কি যে এই ক্রাঞ্চ এবং হাইড্রা আসলে একই ক্লাসে দেখানো হয়, কিন্তু গতবার সামহাট রিজনে হয়েছে আমাদের আসলে ইয়া করতে পারিনি, আমরা ম্যানেজ টাইমটাকে ম্যানেজ করতে পারিনি। তো আজকে আমরা আবার জাস্ট ক্রাঞ্চের কমান্ডটা আরেকবার দেখে নিচ্ছি। আমি আছি হচ্ছে পিডব্লিউ দিয়ে দেখে নিলাম, আমি ডেস্কটপে আছি। আমি ক্লিয়ার দেব, স্ক্রিনটাকে ক্লিয়ার করে নিলাম। তারপরে হচ্ছে আমি আহ লিখলাম হচ্ছে ক্রাঞ্চ। ক্রাঞ্চ লেখার পরে আমি দিব হচ্ছে আমার 8x8 আমার একটা পাসওয়ার্ড লাগবে, যেখানে 8টা ক্যারেক্টার দিয়ে শুরু, 8টা ক্যারেক্টার দিয়ে শেষ। এবং সেখানে হয়তো বা আমি কিছু কম্বিনেশন নিলাম, এমএফএস লিখলাম কথার কথা। তো লেখার পরে হচ্ছে কি আমি একটা কি বলবো, একটা টেমপ্লেট মতো একটা নিচ্ছি আর কি। ইনফ্যাক্ট আমরা যদি ইনকেস ভুলে যাই যে না ক্রাঞ্চের ভিতরে আসলে কি কি অপশনস ছিল আমাদের জন্য, তাহলে সেজন্য আমরা কিন্তু ক্রাঞ্চ দিয়ে ড্যাশ ড্যাশ হেলথেও কিন্তু একবার দেখে নিতে পারি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে না, আমি আরেকটু যাচ্ছি। ম্যান দিয়েও কিন্তু আমরা এখান থেকে কিন্তু জিনিসটা কিন্তু দেখে নিতে পারবো যে কোনটা কোন অপশনসটা এখানে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এখন আমি এটাকে আবার কিউ দিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আমি আবার আগের কমান্ডটাতে ফিরে আসতেছি। কমেন্ট করে ফেলেছিলাম, কমেন্ট আনকমেন্ট করে ফেলি কমান্ডটাকে। এখন হচ্ছে আমি ওইখানে দিলাম যে অ্যাডমিন, অ্যাডমিন দিলাম।
দেওয়ার পরে ড্যাশ ও দিয়ে আমি হইতেছি আমি লিখলাম হইতেছে লাইক ওয়ার্ড ওয়ার্ডস ডট টিএক্সটি, হোপফুলি এই নামে কিছু নাই। তো চলে আসলো ওয়ার্ডস ডট টিএক্সটি, আমি একটা ওয়ার্ড ফাইল পেয়ে গেলাম। এখন আমার কাজ হচ্ছে হাইড্রাকে দেখা। আমার মনে হয় আমার টার্মিনালটা একটু মিনিট ছোট মনে হয়, আমি একটু বড় করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এখন মনে হয় একটু ক্লিয়ার দেখতে পারার কথা। তো নেক্সট আমি চলে যাচ্ছি যে হাইড্রার বিষয়ে। তো আমি ঠিক একইভাবে আমরা যখন নতুন একটা টুল দেখব, সেই টুলটা কিন্তু অবশ্যই প্রথমে হাতে পেলেই কিন্তু আমরা লিখবো কি ড্যাশ ড্যাশ হেল্প। এটা কিন্তু একটা লিনাক্স চালাতে গেলে কিন্তু সবার এটা কমন প্র্যাকটিস থাকা উচিত। এখন ওই টুলস আপনাকে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন দিচ্ছে কি দিচ্ছে না, এটা ডেভেলপারের একটা মানে ফল্ট বা প্রবলেম। কিন্তু আপনার অবশ্যই অবশ্যই ইয়ে থাকা উচিত, মাথায় থাকা উচিত যে আমি টুল নতুনটা ব্যবহার করছি, সঙ্গে সঙ্গে আমি হেল্প দিয়ে দেখি। এবং এটা একটা কমন স্ট্যান্ডার্ড টুল মেকিং এর জন্য যে আপনি ড্যাশ ড্যাশ হেল্প অথবা ড্যাশ এইচ যদি দেন, তাহলে অবশ্যই আপনি একটা হেল্প একটা অপশন পাবেন। হ্যাঁ, এখানে কিন্তু ড্যাশ ড্যাশ হেল্প দেওয়ার জন্য কিন্তু হলো না, সামহাট রিজনে আপনার হাইড্রার যে ডেভেলপার সে ড্যাশ ড্যাশ হেল্পের জন্য সে পেজটা তৈরি করে নাই, বাট ড্যাশ এইচ এর জন্য কিন্তু আমি কিন্তু অপশন দেখতে পাচ্ছি। এবং সেই সাথে শুধু তাই না, আমি কিন্তু এখানে কিছু এক্সাম্পলও দেখতে পাচ্ছি যে আমি এই এক্সাম্পল গুলাকে ব্যবহার করে আমি হচ্ছে পেতে পারি, কি বলে আউটপুট পেতে পারি। তো চলেন এখানে সুন্দর করে কোনটা কোন অপশন রয়েছে সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। তো আমরা এই জিনিসটা আপনার ঠান্ডা মাথায় বসে এক্সপ্লোর করবেন, বাট একদম বেসিক হাইড্রা যেভাবে ইউজ করা হয় সেই জিনিসটা নিয়ে হইতেছে আমরা আগে দেখব। হচ্ছে যে প্রথমে লিখলাম আমি সুডো, সুডো দিয়ে হচ্ছে আগে আমাকে তো ডিসিশন নিতে হবে যে আমি কোন পোর্টে দিব। তো ইট ইজ এ কমন প্র্যাকটিস যে সবাই মোটামুটি এসএসএস পোর্ট দিয়ে সবাই স্টার্ট করে, যেহেতু এসএসএস পোর্ট ব্যবহার করা হয় রিমোট কমিউনিকেশন করার জন্য। তো সর্বপ্রথম আগে দেখে নিই এসএসএস পোর্ট দিয়ে আসলে অথেন্টিকেশনটা আসলে কিভাবে করে বা বিষয়াদিটা আসলে কি। আমি যদি এখানে হু এম আই লিখি তাহলে আমি দেখতে পাচ্ছি আমি কালের ভিতরে আছি। আমি যদি ইনফ্যাক্ট যদি ইফ কনফিগ লিখি তাও আমি দেখতে পাচ্ছি আমি কালের ভিতরে আছি। তো এটা হচ্ছে উইন্ডোজ লিনাক্স বা আদার্স ম্যাকিনটশ, হ্যাঁ যেটাই হোক না কেন, এইখানে আপনার অনেক সময় এসএসএস সার্ভার কিন্তু বসানো হয়। হ্যাঁ, স্পেশালি সার্ভার গুলাতে কিন্তু রিমোটলি অ্যাক্সেস নেওয়ার জন্য এসএসএস একটা সার্ভিস তৈরি করা হয়। এই এসএসএস সার্ভিসটা কিন্তু রিমোটলি কিন্তু ক্লায়েন্ট দিয়ে হইতেছে এটা কানেক্ট করা হয়, এবং ক্লায়েন্টটা ইউজুয়ালি হয় হচ্ছে আপনার টার্মিনাল বেস। অর্থাৎ আমাকে কমান্ডটাকে এক্সিকিউট করার জন্য আমাকে একটা টার্মিনাল বেস ক্লায়েন্ট আমাকে কাজটা করতে হবে। আমাদের মেটাসপ্লয়েটেবল 2 তে কিন্তু অলরেডি এসএসএস পোর্টটা এনেবল করা আছে, এসএসএস সার্ভিসটাও আছে। ইউজুয়ালি এটা 22 নাম্বার পোর্টে থাকে। এটা এমন না যে পোর্ট নাম্বার মুখস্থ রাখতে হবে, বাট আপনারা কাজ করতে করতে দেখবেন যে জিনিসগুলো আস্তে আস্তে মাথায় চলে আসতেছে। আর এই পোর্টগুলো আসলে অনেক কমনলি ইউজড পোর্ট, তো তো এক দুইবার ব্যবহার করার পরে পোর্টগুলো মোটামুটি মাথায় থেকে যায় আর কি। তো আমি যদি সিম্পলি যদি আমি একটু এন ম্যাপ করে দেখি ড্যাশ পি দিয়ে 22 দিয়ে আমি যদি বলি যে আমার পোর্টটা আসলে ওপেন আছে কিনা সেটা যদি আমি একটু চেক করে দেখি, আমি চাইলে এটা হইতেছে টিসিপি কি বলে টিসিপি স্ক্যান দিয়ে আমি টিসিপি ফুল কানেক্ট স্ক্যান দিয়ে দেখলাম, কথার কথা জাস্ট 192.168 106 ছিল মনে হয় না, 106 ডট হচ্ছে 129 মেটাপ্লয়েটেবল 129। হ্যাঁ, মেটাসপ্লয়েটেবল 129। 129 ছিল। তো আমি সুডো দেওয়ার জন্য আমাকে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে কালি লিনাক্সের পাসওয়ার্ড চেয়েছিল। আর যেহেতু আমি সিঙ্গেল একটা পোর্টই দেখতে চেয়েছি, তো সেই জন্য কিন্তু আমি এসএসএস পোর্টটাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইনফ্যাক্ট আমাদের যে আরো আদার্স যে ওয়ে ছিল যে লাইক আমি যে ভুলে যাই আসলে কত ছিল এটা, তো সেই জন্য কিন্তু সে আমাকে স্ক্যান করে কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো মোটামুটি এখানে স্টেট ওপেন দেখতে পাচ্ছি, ওপেন থাকা মানে আমার জন্য দরজাটা খোলা আছে, কিন্তু
আমি যদি ডিরেক্টলি কানেক্ট করতে চাই সে কিন্তু আমাকে বলবে যে নিজেকে অথেন্টিকেট করতে হবে। একটা জিনিস আমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো একটা সিস্টেম যদি কি বলি কম্প্রোমাইজ হতে হয় বা হ্যাক হতে হয়, সেখানে কিন্তু দুইটা কন্ডিশন অবশ্যই কিন্তু ফুলফিল থাকতে হবে। এক নাম্বার হচ্ছে ওই সিস্টেমটার ভিতরে কিন্তু ভালনারেবিলিটি এক্সিস্ট করতে হবে, এবং ওই সিস্টেমকে পৌঁছানোর জন্য কোনো একটা রাস্তা লাগবে। সেটা নেটওয়ার্ক হতে পারে টেকনোলজির সাহায্যে, সেটা কিংবা দেখাচ্ছে কি কোনো মানুষকে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো মানুষকে ম্যানিপুলেট করেও কিন্তু সেখানে হয়তো বা কাউকে পাঠিয়ে দিয়ে অথবা নিজে গিয়েও হয়তো বা কাজটা করা যেতে পারে। মেইন পয়েন্ট হচ্ছে কি যে ওই মেশিনে রিচ করতে হবে, সেটা আপনি যেভাবে রিচ করেন না কেন, এবং ওই মেশিনের ভিতরে অবশ্যই একটা ভালনারেবিলিটি থাকতে হবে। তো এখন রিচ করার প্রসঙ্গটা নিয়ে হচ্ছে এখানে আসছে যে আমরা এসএসএস এর মাধ্যমে আমরা ইউজুয়ালি রিচ করি, এবং এসএসএস এর মাধ্যমে আমরা আসলে ইয়াটা নেই, কি বলে, কানেকশনটা নেই। তো ইউজুয়ালি যে কারণে এসএসএস টা তৈরি করা এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটররা আসলে যে কাজটা করে, আমি সেই পার্সপেক্টিভটা আমি জাস্ট কিছুক্ষণের জন্য দেখে দিচ্ছি, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য। আমি ক্লিয়ার দিয়ে নিলাম। ক্লিয়ার দেওয়ার পরে আমার এসএসএস ক্লায়েন্ট এখানে ইনস্টল করা আছে। এটা কাইন্ডলি ইয়া উইন্ডোজ ম্যাকিনটশ মোটামুটি সবগুলোতে ক্লায়েন্টটা বাই ডিফল্ট ইনস্টল করাই থাকে। তো আমি এসএসএস দিলাম, সুডো দেওয়া লাগবে কিনা মনে নাই, আচ্ছা ঠিক আছে থাক, এমনি নর্মালি দিয়ে দেখি, লাগলে দিয়ে দিন। দেওয়ার পরে আমরা অলরেডি কিন্তু জানি যে মেটাসপ্লয়েটেবল 2 তে হইতেছে এমএসএফ অ্যাডমিন হইতেছে আমার ইউজার নেম, এবং হইতেছে আমার সেটার আইপি হইতেছে 192.168, তারপরে 106 ডট হইতেছে 129। এখন দেওয়ার পরে আমি যেহেতু সামনে এসএসএস লিখেছি, তারপরও আমি একটা পোর্ট অ্যাড্রেস আমি 22 দিয়ে দিচ্ছি। কারণ যারা সার্ভার হার্ডেনিং নিয়ে কাজ করে তারা কিন্তু ওয়ান অফ দ্য মেইন ফার্স্ট ইয়া থাকে যে যে ডিফল্ট যে পোর্টগুলো আছে যেখান থেকে অ্যাক্সেস নেওয়া সম্ভব বা কোনো কিছু পার্টিকুলার কিছু করা সম্ভব, যেটা নর্মাল ইউজারদের ঢোকার কোনো দরকার নাই, তাদের জন্য ওই পোর্টগুলোকে কিন্তু পরবর্তীতে চেঞ্জ করে দেওয়া হয়। এটা একটা সিকিউর প্র্যাকটিস করার জন্য, সার্ভার হার্ডেনিং করার উদ্দেশ্যে। তো এইখানে 22 নাম্বার পোর্ট আমি এই জন্য এভাবে দিচ্ছি, না দিলেও হয়তো বাই ডিফল্ট ধরে নিত 22 নাম্বার পোর্টে। বাট যদি ইনকেস এমন হতে পারে যে আপনার এসএসএস সার্ভিসটা যে সার্ভারে আছে সেই সার্ভারটা কিন্তু 22 নাম্বার পোর্টে সার্ভিসটা হয়তো চলছে না, অন্য কোনো পোর্টে হয়তো চলছে, তো সেই জন্য আমি জাস্ট দিয়ে রাখছি আর কি এটা, যে যদি ইনকেস অন্য কোনো পোর্টে আমার দেওয়া লাগে তাহলে সেক্ষেত্রে আমি ড্যাশ পি দিয়ে অন্য কোনো একটা পোর্টে আমি দিয়ে দিতে পারবো। আমি এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পরে সে আমাকে বলছে যে আচ্ছা আর এস এ ডিএসএস, আচ্ছা এটার মনে হয় একটু চেঞ্জ হয়ে গেছে, আমি কমান্ডটা একটু দেখে নিই একবার। এটা নতুন একটা ইয়ে আসছে, ওর সাথে আমাকে অ্যালগরিদমটা হচ্ছে অ্যাড করতে হয়। ফরম্যাটিংটা কি হবে আমি সেই জিনিসটা আমি একটু দেখে নিচ্ছি। গুগলে গেলাম, unable to negotiate IP address port 22। এইটার জন্য আমাকে এখন আলাদা করে এই এতটুকু লাইন আবার এখন অ্যাড করে নিতে হচ্ছে। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। ঠিক একই জায়গায় হচ্ছে আমি এখানে হোম পেজে গিয়ে আমি আবার কন্ট্রোল শিফট ভি চেপে পেস্ট করে নিচ্ছি, জাস্ট ওইটুকু জায়গা এন্টার দিলাম। এখন সে কিন্তু আমাকে বলছে যে আমি কি কানেক্ট করব কিনা। তো আমি এখানে লিখে দিলাম হইতেছে ইয়েস। লেখার পরে সে কিন্তু আমার কাছে এখন একটা পাসওয়ার্ড চাচ্ছে, যেহেতু আমি অলরেডি জানি মেটাসপ্লয়েটেবল 2 এর পাসওয়ার্ড কি, আমি এই জন্য লিখে দিলাম এমএসএফ অ্যাডমিন, লিখে দিলাম এন্টার। এখন গিয়ে কিন্তু আমার কিন্তু কালিনাক্সে আমি আছি। তো এই যে কাইনলিনাক্সে আমি আছি, ইফ কনফিগ যদি আমি দেই, ইফ কনফিগ, ইফ কনফিগ দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে আমি কিন্তু এখন ইয়ার ভিতরে, কি বলে, আমার কাইনলিনাক্স আইপি কিন্তু এটা না, আমার কাইনলিনাক্স আইপি ছিল কিন্তু 130। শুধু তাই না, আমি যদি হু এম আই দেই, হু এম আই দিই, তাহলে দেখতে পাচ্ছি যে আমি হচ্ছে এমএসএফ অ্যাডমিন। এবং যদি আরো জানতে চাই যে জিনিসটা কি, তাহলে আমি লিনাক্সে যদি আমি ভার্সন দেখতে চাই, ইউনেম ড্যাশ এ দিয়ে দিলেও আমি দেখতে পাচ্ছি যে মেটাসপ্লয়েটেবল 2 লিনাক্স আমি এখানে দেখতে পাচ্ছি। আমি যদি হোস্ট নেম সিটিএলও যদি দেই, হোস্ট নেম সিটিএলও যদি দেই, আচ্ছা হোস্ট নেম সিটিএল কাজ করে না, আচ্ছা আমি যদি এখানে হোস্ট নেমও যদি দেই,
তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে মেটাপ্লয়েটেবল লেখা। তো তাহলে এখন গিয়ে হচ্ছে কি, যদি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যদি এই কাজটা করে, সে গিয়ে এখন হচ্ছে তার ভিতরের ওয়েব অ্যাপ্লিকেশনকে হয়তো সে ইনস্টল করবে, ডেভেলপ করবে, কাজ করবে, কোনো পোর্টকে সে বন্ধ করবে, চালু করবে, যেভাবে একটা সার্ভারকে ম্যানেজ করার দরকার হয় সেভাবে সে এটাকে ম্যানেজ করবে। এখন অ্যাটাকারের পার্সপেক্টিভে আসি, সেটা হচ্ছে কি, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড গুলো তো জানে, সেই জন্য কিন্তু সে ইয়ে করতে পারে না, কি বলে, সেই জন্য সে কিন্তু আহ, ঢুকে সে কাজ করতে পারে। কিন্তু একজন অ্যাটাকার কিন্তু এই পাসওয়ার্ড গুলোকে সে জানে না, এবং সেই জন্য তাকে কিন্তু ওই বিভিন্ন ওয়েতে ঢুকতে হবে। তার ভিতরে একটা হইতেছে ব্রুট ফোর্সিং করে ঢোকা। তো আমি ব্রুট ফোর্সিং এর বা ওই অ্যাটাকারের পার্সপেক্টিভ থেকে যাওয়ার আগ দিয়ে আমি সবাইকে একবার রিকোয়েস্ট করব যে এই যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পার্সপেক্টিভ থেকে এসএসএস যে ঢুকলাম, ঢুকে যে জিনিসটা দেখলাম, এই ব্যাপারটাকে বুঝতে পারলাম কিনা? জি স্যার, জি সলিড। স্যার, বুঝতে পারছি। জি ভাইয়া, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, ভাইয়া বুঝতে পারছি, কিন্তু ভবিষ্যতে যদি এরকম প্রবলেম হয় তাহলে আমরা কিভাবে সলভ করব? আপনি প্রবলেম কই দেখলেন? আমি তো প্রবলেম মানে দেখাই নাই। না না, ওই যে আপনাদের যে কমান্ডটা দিছেন এটা হয় নাই, এক্সিকিউট হয় নাই, তখন আপনি যে বের করছেন এই হ্যাঁ ধরনের প্রবলেম হলে। হ্যাঁ, তা আমি এটা সলভ করলাম কিভাবে আপনি বলেন? আচ্ছা, মানে আমরা কি ওই একই সাইটে যাব? না না আমি না না, আমি হলো গিয়ে যে জ্ঞান প্রবলেমটা আসবে সম্পূর্ণটা হুম কপি করবেন, কপি করে যা হুম সার্চ দিবেন গুগলে, তাহলে হয়ে যাবে, সেখানে পাই যাবেন ওগুলা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। কমান্ডটা এক্সিকিউট না হয়ে যে রিপ্লাইটা দিবে আমাদের কালি লিনাক্স, ওই রিপ্লাইটা নিয়ে গুগলে সার্চ দিলেই চলে আসার কথা। আমি একটা মিনিট আপনার সাথে একটা ছোট্ট একটা জিনিস শেয়ার করি আর কি, জাস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে কি, স্নাইপার টুল কি আছে? হ্যাঁ, আচ্ছা, জাস্ট ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে কি যে, আমি এটা আপনাদের কথা বলতেছে না, আমি মোটামুটি মনে করেন যে 100% যতটুকু জানি, মানে যেতটুকু আমি এই মুহূর্তে জানি আর কি আইটি সম্বন্ধে, এই আইটি সম্বন্ধে তাকে আমি 100% যদি আমি ধরি, তার হইতেছে আমার মাত্র 15% হইতেছে এই পড়াশোনা করে হইতেছে জানা। বাকি 85% হচ্ছে এই গুগলের ভিতরে কেমনে প্রবলেম সলভ করবো এটা সার্চ মাইরে মেরে জানতে হয়েছে। জিনিসটাকে বুঝতে পারলাম কিনা? স্বাভাবিক, হাতের কাছে বিশাল বড় একটা রিসোর্স আছে। It's true. It's true যে ইন্টারভিউতে ইভেন আমরা আনসার করি যে if I don't find the answer, I know how to Google it. Then this way we can make them satisfied. হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে কি, যে আপনি যদি মনে করেন যে পড়াশোনা কইরে গিয়ে সবকিছু করে ফেলতে পারবেন, তাহলে কিন্তু ভয়ানক লেভেলের ভুল, অ্যাটলিস্ট আইটি ফিল্ডে। কারণ আইটি ফিল্ড এত বেশি দ্রুত ইভলভিং হচ্ছে, কোনো গ্যারান্টি নাই যে আমি আজকে আপনাদেরকে হাইড্রা দেখাই দিলাম এবং আপনাদেরকে মনে করেন যে রাত্রেবেলা ক্লাস শেয়ার করতে করতে সকালবেলা হাইড্রার মনে করেন যে ডেপ্লিকেটেড হয়ে গেল, যে হাইড্রা চলবে না, হাইড্রা বাদ। এরকম কিন্তু কিন্তু হওয়ার চান্সেস আছে। হ্যাঁ হতেই পারে, হ্যাঁ, এক হতেই রাতের পারে। ব্যবধানে আমাদের কোর্সটাই বরবাদ হয়ে গেল। এক রাতের ব্যবধানে কোর্সে কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে কি, যে সবসময় মাথায় থাকতে হবে যে আপনি কনসেপ্টটা বুঝতে পারতেছেন না কিনা, যে কিভাবে করতে হচ্ছে। দেন আপনি 101টা ওয়ে পাবেন, অনলাইনে আরো ঘাটাঘাটি করবেন, দেখবেন যে 101টা ওয়ে। আজকাল তো কিছু অনলাইনের কিছু সার্ভিসই আছে যেগুলা আপনার হয়ে ইনফরমেশন গ্যাদার করে দিবে, আপনাকে জাস্ট ইয়া করতে হবে, কি বলে, কাজ করতে হবে। শুধু ইনফরমেশন গ্যাদারই না, তারা হইতেছে ওখান থেকে তারা এক্সপ্লয়টেশন হয়তো করে দিবে। মানে আই এম নট টকিং অ্যাবাউট মানে হ্যাকিং অ্যাজ এ সার্ভিস বা ক্রাইম অ্যাজ এ সার্ভিস। এটা হচ্ছে কি, তারা ওয়েব অ্যাপ্লিকেশন টুলই বানায় রাখছে যাদের কাজ হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং করা। আমরা ইনফরমেশন গ্যাদারিং ক্লাসে কিন্তু ওই যে নেট ক্রাফট দেখেছিলাম, তাই না? তো নেট ক্রাফটও কিন্তু অনেক পাওয়ারফুল কিন্তু ওয়েব স্ক্র্যাপিং একটা মানে ইয়া, এবং তাদের মেইন বিজনেসে কিন্তু অন্যের ইনফরমেশন স্ক্র্যাপ করে করে নিজেদের কাছে নিয়ে আসা। হ্যাঁ, তো জিনিসটা যাক বুঝতে পারলাম। তো স্যার, পয়েন্ট হচ্ছে কি যে কোনো কিছু না বুঝতে পারলে গুগলে দিয়ে দিবেন,
ঠিক আছে, আউটপুটটা গুগলে দিয়ে দিবেন, গুগলে দিয়ে দেখবেন যে জিনিসটা কি। এখন আমি এই জিনিসটা আগে করছিলাম বলে আমি ঢুকেই জিনিসটা বুঝতে মনে পড়ছে যে আমার এই জিনিসটা বেসিক্যালি আমি এই কি লেখাটা হবে এটা আমি ভুলে গেছিলাম যে এই লেখাটা আসলে হবেটা কি। তো আপনার হয়তো বা প্রথম প্রথম যেটা হবে কি যে একটা, দুইটা, তিনটা, পাঁচটা, সাতটা, হ্যাঁ, এমনও হইতে পারে যে আপনি প্রথম পেজে পান নাই, আবার সার্চ দিয়ে আপনি অন্য কিছু দিয়ে আবার পুরা পেজ যা সব দেখতে হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা জিনিস। এবং এই স্পেশালি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বলেন, হ্যাঁ, কিংবা সাইবার সিকিউরিটি বলেন, এই মোস্ট অফ দেম কেসে কিন্তু আপনাকে এই জিনিসগুলাকে বারবার আপনাকে খুঁজে খুঁজে বাইর করতে হবে, এবং এরকম কিন্তু মানসিকতা রাখতে হবে মানে ইন কেস আপনি যদি আরো ডিপে ঢুকতে চান। এই বুঝতে এই এই সলিউশন গুলো খোঁজার জন্য হালকা পাতলা গুগল ডকিং এর টেকনিক গুলো ব্যবহার করতে হবে। গুগল ডকিং টেকনিক ব্যবহার করতে পারেন, আরো অনেক কিছু আছে। এটা আপনারা সোজা শুরু করলে এই গুগলে কোনো কিছু খুঁজে বাইর করতে পারাও কিন্তু একটা স্কিল, হ্যাঁ। তা তো অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমি আবার পড়াশোনায় ফিরে আসতেছি। তো আমার এই এসএসএস টা দেখানোর উদ্দেশ্য ছিল এটা যে অ্যাকচুয়ালি এসএসএস দিয়ে কি কাজটা করে। এটাতে সিম্পলি জাস্ট একটা সার্ভার যেটা রিমোটলি দূরে কোথাও আছে, সেখানে নেটওয়ার্কের মাধ্যমে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। সেই এখানে আপনি ঢুকে সেখানে আপনার প্রয়োজন মতো সফটওয়্যার গুলা বা সার্ভিসেস গুলাকে ইনস্টল করে আপনি কাজ করতে পারবেন। আমাদের যে ক্লাউড এনভায়রনমেন্ট, বর্তমানে সবাই যে ক্লাউড টেকনোলজি, ক্লাউড কম্পিউটিং নিয়ে সবাই কথা বলে, সেই ক্লাউডের ভিতরে কিন্তু যত আপনি ভিপিএস দেখেন সবই কিন্তু আপনাকে এসএসএস দিয়ে কিন্তু ঢুকতে হয় আর কি। উইন্ডোজ সার্ভারের কথা, বাট উইন্ডোজ সার্ভার ঢুকতে হয় হইতেছে রিমোট ডেস্কটপ দিয়ে, বাট লিনাক্স বেস সার্ভার যা আছে সবই আপনাকে এসএসএস দিয়ে ঢুকতে হবে আর কি। তো ঠিক আছে, আমি এক্সিট দিয়ে বের হয়ে যাচ্ছি। এখন আইডি পাসওয়ার্ড আমার জানা ছিল বলে আমি আসলে এই জিনিসটা করতে পারলাম। এখন আইডি পাসওয়ার্ড জানা না থাকলে আমি কিভাবে এটাকে ব্রুট ফোর্সিং করবো, সেটা হচ্ছে মেইন জিনিস। তো আমি চলে আসতেছি আবার হাইডার কাছে। হাইডার থেকে কিন্তু আমি দেখে নিয়েছিলাম দুইটা জিনিস, কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাইছি। আমি আবার পয়েন্ট কোড করে বলতেছি। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে কি যে আমরা টুলগুলো পেলেই আমরা ড্যাশ এইচ অথবা ড্যাশ ড্যাশ হেল্প অথবা ম্যান দিয়ে আমরা দেখে নিব জিনিসটার ভিতরে কি আছে, কি কি করা যেতে পারে। ওকে, এক নাম্বার পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে কি যে কখনো কোনো কিছু জায়গায় বেঁধে গেলে তার আউটপুট কি আসতেছে, তার ইরোর হিসেবে তাকে কি আউটপুট জেনারেট করতেছে, এই জিনিসটা যদি বুঝতে না পারি, এবং মোস্ট অফ কেসই হয়তো আমরা বুঝবো না, তা আমরা যেন অবশ্যই ওটাকে হুবহু কপি করে আমি যেভাবে গুগলে পেজ দিয়েছি সেভাবে কিন্তু আমরা পেজ দিব। বুঝতে পারলাম? আচ্ছা, ফিউচারে আপনারা এমন এমন সব প্রবলেম ফেস করবেন যার অ্যান্সার আমার কাছেই নাই, এটা কিন্তু হবে কিন্তু। হ্যাঁ, আমি এরকম অনেক কিছু পেয়েছি যেগুলো আমার কাছে আমি কখনো ফেস করি ভাইয়া নাই, সরি কিন্তু একটু স্টুডেন্টরা ডিস্টার্ব ফেস করতেছি, করতেছে। একদম প্রথম হ্যাঁ, পয়েন্টটা বুঝি নাই, প্রথম পয়েন্ট আরেকবার একটু বললে আর কি, খেয়াল শুনছি কিন্তু বুঝতে পারি নাই একটু। আচ্ছা, প্রথম মানে পয়েন্টটা প্রথম পয়েন্টটা, দুইটা ও তো আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বলেছি যে যদি আপনি লিনাক্সের ভিতরে যখন আপনারা কোনো একটা নতুন টুল ব্যবহার করবেন, হ্যাঁ, তো সেই টুলে অবশ্যই কিন্তু ড্যাশ এইচ অথবা ড্যাশ ড্যাশ হেল্প অথবা ম্যান দিয়ে টুলের নাম দিয়ে আপনি আগে দেখে নেবেন, ওই টুল সম্বন্ধে আগে জেনে নেবেন, ওই টুল দিয়ে কি কি করা যায় সেখানে কিন্তু ডেসক্রিপশনে লেখা থাকে। বুঝতে পারলাম স্যার, এ আর রাহাত? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আপনি কি ক্লাস করছেন না? হ্যাঁ আমি ক্লাস করতেছি তো আচ্ছা নিয়মিত। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন হাইড্রা তো আমি দেখেছিলাম, তো হাইড্রা দিয়ে এর আউটপুটটা কিরকম আসে সেই জিনিসটা যদি আমি একটু বলি। সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে কি আমি হাইড্রা দিয়ে ড্যাশ এল দিব। এল দিয়ে হইতেছে আমার ইউজার নেম, ড্যাশ হেল্প দিলে আপনার দেখতে পাবেন সেখানে লেখা আছে তো ইউজার নেম। তো ইউজার নেমের জায়গায় আমি আপাতত দিয়ে দিচ্ছি হচ্ছে এমএসএফ অ্যাডমিন দিয়ে দিলাম, এমএসএফ অ্যাডমিন দিলাম। এবং এরপরে হচ্ছে কি পাসওয়ার্ডের জন্য আমি দিচ্ছি হচ্ছে ড্যাশ পি। আমি সেখানেও আমি মনে করেন যে আমি এমএসএফ অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডটা আমি জানি। আমি জাস্ট হাইড্রা আউটপুটটা দেখতে কিরকম হয় সেটা দেখবো, তারপরে আমরা বুট ফোর্সিং করবো, কারণ বুট ফোর্সিং করতে সময় লাগে অনেক। আচ্ছা, এখন আমি কি করব, এসএসএস এর জন্য দিচ্ছি। এসএসএস এর জন্য গেলে আমি কোলন দিয়ে স্ল্যাশ স্ল্যাশ দিয়ে 192.168.106.129 দিয়ে দিলাম। আমি আবার কোলন দিলাম। কোলন দিয়ে যেহেতু ডিফল্ট পোর্ট 22 তে দেওয়া আছে, সেহেতু কোলন দিয়ে বাকিটা দেওয়ার প্রয়োজন পড়ে না। তারপরও আমি জাস্ট অ্যাজ আ প্র্যাকটিস হিসাবে এবং অ্যাজ আ স্ট্যান্ডার্ড হিসাবে, ইন কেস ফিউচার যদি কোশ্চেন আসে যদি এসএসএস পোর্টকে সরায় রাখা হয় অন্য কোনো পোর্টে, তাহলে সেক্ষেত্রে কি করব, তার জন্য আমি জাস্ট এমনি 22টা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোলন দিয়ে পোর্ট নাম্বারটা দিয়ে দিলাম। এখন যদি আমি গিয়ে যদি এন্টার দেই,
তাহলে আচ্ছা, আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে কি আমাকে অনলি শুধুমাত্র এসএসএস এর জন্য আমাকে ড্যাশ টি দিয়ে আমাকে নাম্বার অফ টাস্ক বা নাম্বার অফ থ্রেড আমাকে কমাই দিতে হবে আর কি। এটার রিজন হচ্ছে যে এসএসএস এর জন্য এসএসএস অনেক সময় সময়টা বেশি নাই আর কি। তো এই জন্য হচ্ছে একসাথে বা অনেকগুলো পাসওয়ার্ড বা একসাথে অনেকগুলো অ্যাটেম্পট হাইড্রাতে নেওয়ার নিষেধ আছে এসএসএস এর জন্য অনলি। কারণ হাইড্রা একসাথে 16টা রিকোয়েস্ট করে সে পাঠায়, 16টা করে রিকোয়েস্ট সে ওই পোর্টে পাঠায় এবং সে 16টার আউটপুট নিয়ে পরবর্তী সে 16টা পাঠায়। তো এই জন্য হাইড্রাতে শুধুমাত্র এসএসএস পোর্টে হচ্ছে 16টা না দিয়ে কতগুলো রিকোয়েস্ট আমি একসাথে পাঠাবো সেটা হচ্ছে আমি ড্যাশ টি দিয়ে আমি হচ্ছে সেটাকে দিয়ে দিব। ম্যাক্সিমাম 4 বলার নির্দেশিকা দেওয়া আছে, এটা আমার কথা না, এখানে হচ্ছে এই যে হাইড্রা এখানে বলে দিচ্ছে বিষয়টা। তো এখন এই জিনিসটা আমি ড্যাশ 4 দিলাম, 4 দেওয়ার পরে কি বলে, প্লিজ ডু নট, আচ্ছা কুড নট কানেক্ট দেখাচ্ছে। হুম হুম, আচ্ছা ওর অ্যালগোরিদমে ও আটকে দিয়েছে, যে কারণে আমার এসএসএস টাকে ও আটকে দিয়েছিল, সেটা হইতেছে আমাকে আটকে দিয়েছে। ঠিক আছে, সমস্যা নাই, কোনো বিষয় না। আমি এটাকে আবার আগের বারের মতো যেভাবে করেছিলাম সেভাবে আমি আবার যাচ্ছি, কন্ট্রোল সি দিলাম, দিয়ে আমি এখন তো এর ভিতরে কিছু দেখায় না, তাই না? দেখাচ্ছে না কিছু। ঠিক আছে, চলেন আমরা এখন এর ভিতরে কিছু কিছু জিনিসপত্র কাটা শুরু করব যাতে ও কি কে ম্যাচ করা শুরু করতে পারে। স্যার, সবার প্রথমে ওই যে থার্ড ব্র্যাকেটে যে এরর লেখাটা আছে ওটা একটু কেটে দিয়ে দেখেন তো আসে নাকি। আসে না? না না, এই যে সবার প্রথমে আপনার সবার থার্ড সবার ব্র্যাকেট। সবার প্রথমে এটা কেটেছি স্যার, নাই, এই যে ও কুড নট। ও সরি সরি, খেয়াল করিনি। হ্যাঁ ঠিক আছে, যদি না আসে, স্টিল যদি প্রিসাইসলি না আসে, লাস্টে আমি হাইড্রা লিখে দিচ্ছি স্যার, ওই লাস্টে। আইপি অ্যাড্রেসটা কেটে দিয়ে দেখেন তো। আমার আচ্ছা, আপনার মতো সবার আইপি অ্যাড্রেস তো সেম না হতে পারে। ও একদম অ্যাজ আ হোল হিসাবে নিচ্ছে, ও ম্যাক্সিমাম কিওয়ার্ডকে ম্যাচ করতেছে না। আহ কি বলে, চলেন দেখি এবার। আচ্ছা, এটা হইতেছে ইয়ার জন্য না, এটা হইতেছে হাইড্রার জন্য না। আমি কি হাইড্রা লাস্ট লিখেছিলাম? লিখছিলেন তো। হুম, দেখি আরো কয়েকটা পেজ দিয়ে দেখি এটা হয় কিনা। যদি না হয় তাহলে সেকেন্ডারি অপশন যেটা, সেটা হচ্ছে যে আমাদেরকে নর্মাল আমরা যেটা বুঝছি সেই স্টাইলে আমাদেরকে সার্চ দিতে হবে। আমরা এই মুহূর্তে কি বুঝলাম যে হাইড্রা দিয়ে আমরা ঢুকতে পারতেছি না, তাই তো? এই দেখেন আরেকজন পাইছে এটা, ওরা বলতেছে যে হাইড্রার আমার এসএসএস সার্ভার যেটা আছে সেটার ভিতরে গিয়ে আমি যেন এই জিনিসটাকে চেঞ্জ করে দিয়ে আসি। ওদের সাজেশন হইতেছে এইটা, অর্থাৎ আমাকে আগের থেকে মিরাজ পোর্টেবল টুর ভিতরে গিয়ে আমাকে এটা চেঞ্জ করে আসতে হবে। বাট না করি, দেখি হাইড্রাতে কেন দিতে হয়, তাই না? জি। ওকে, এগুলোর মধ্যে নাই। তাহলে এখন আমি এটাকে বলি হইতেছে বাংলা মেথডে সার্চ দেওয়া। হাইড্রা could not connect to SSH, কেন? এটা রিজন হচ্ছে, আগে ইয়াতে যাই, ওখানে যাই, ও কি বলতেছে, could not connect kex error, no match method found server।
আমি একটু আগের স্টাইলটা একটু অ্যাপ্লাই করে দেখি। এসএসএস থাকবে হচ্ছে পরে। ঠিকই আছে, ও ইয়ার জন্যই প্রবলেম করতেছে। এটা নতুন আপডেটেড ক্লায়েন্ট হওয়ার জন্য এই জিনিসটা হচ্ছে। Hydra on SS doesn't work even with correct password. অ্যালগরিদম দেওয়াই লাগবে, অ্যালগরিদম ছাড়া হবেই না এটা, এই অ্যালগরিদম গুলো দেওয়া লাগবে। তাহলে আমি ওকে বলি যে কি বলতেছে, যে নো ম্যাচ ফর মেথড সার্ভার হোস্ট কি অ্যালগরিদম, সার্ভার হইতেছে ডিএসএস, ক্লায়েন্ট হচ্ছে এটা। আরো একটা বিষয় আছে এখানে, সেটা হইতেছে এপিটি আপডেট আপডেট ড্যাশ ওয়াই, জিনিসটা দিয়ে রাখি, দিয়ে হাইড্রাকে আপডেট করাইনি, কারণ ওর অ্যালগরিদম তো আউটডেট থাকার কথা না। সোর্সেস ডট লিস্ট, কাইলিনাক্স আপনারা আপডেট করতে জানেন তো? হ্যাঁ সোর্সেস বানান ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সবগুলো নিছে। আপগ্রেড SSH, আপ গার্ড লেখছেন GRAD হ্যাঁ হবে। তাই তো, হ্যাঁ রাইট, আমার ভুল হয়েছে। একবার সবগুলাই, যেহেতু কম সময় লাগবে একবার সবগুলো করে ফেলি। স্পিডও এখানে ভালো পাচ্ছে, 1.2 মেগাবাইট করে পাচ্ছে। স্যার আপনাদের প্রতিষ্ঠানের যে সেন্ট্রাল ইন্টারনেট কানেকশন কিরকম স্পিডের নেওয়া? এটা মানে কিরকম স্পিড এটা আমি বলতে পারবো না।
জানি না আর কি। হুম। আচ্ছা, এটা আপডেট হতে থাকুক, দেখিও আপডেট হয়ে গেলে নিয়ে নেয় কিনা। আর কিভাবে ম্যানুয়ালি এই অ্যালগোরিদম গুলোকে অ্যাড করা যায় সেটা নিয়ে আমরা একটু গুগলে একটু ঘাটাঘাটি করি। আচ্ছা, ইস্যুটা কি হয়েছে? ইস্যুটা হচ্ছে যে আমি যখন এখানে হাইড্রা দিয়ে কাজ করছিলাম, ক্লিয়ার দিলাম, ক্লিয়ার দিয়ে হাইড্রা, সুডো দিয়ে হাইড্রা দিয়ে ড্যাশ এল দিয়ে আমি হচ্ছে এমএসএফ অ্যাডমিন দিয়েছিলাম, আমার ইউজার নেম ড্যাশ পি দিয়ে হইতেছে এমএসএফ অ্যাডমিন দিলাম, জাস্ট ফর মাই পাসওয়ার্ড। দেওয়ার পরে হচ্ছে আমি কি দিলাম, দিলাম হচ্ছে এস এস এইচ, এস এস এইচ দিয়ে কোলন দিয়ে এল এল 192.168.106.129 দিয়ে কোলন দিয়ে 22 দিলাম। দেওয়ার পরে এখন সে বলতেছে যে সার্ভার, আচ্ছা ক্লায়েন্ট, আমার সমস্যা অন্যরকম দেখাচ্ছে না? না না, আগেবার দেখালো অ্যালগোরিদম, এবার নো ম্যাচ ফর মেথড সার্ভার দেখাচ্ছে। না, সেম জিনিসটা দেখাচ্ছে। ও, RSA DSS দুইটাই তো আছে, এখানে প্রবলেম কি? আচ্ছা, 3 মিনিট। এটা দেখেছিলাম অলরেডি। না, এটা চালুই করতে পারে নাই। আচ্ছা, ওকে, নো প্রবলেম। আচ্ছা, ভালো কথা।
সাপোর্টেড সার্ভিস। আমার ইয়া কি আপডেট হইলো? আচ্ছা, আপডেট হচ্ছে। যাক, মনে হয় বলতে বলতে হাইড্রার আয়ু শেষ হয়ে গেছে স্যার। আয়ু শেষ হয়ে গেছে বললেন, বুঝলাম না। বুঝেন নাই? একটু আগে বলছিলাম না যে এমনও হইতে পারে হাইড্রা আউটডেট হয়ে গেছে। বুঝতে পারছি। এই জন্য বললাম যে বলতে বলতে হাইড্রা আউটডেট হয়ে গেল, কোনো বুঝলাম না। কাজ কিন্তু করে, ব্রুট ফোর্স আমি করে দেখলাম হইলো। আর একটা টুল দিয়ে করছি, সেই টুল নিয়ে আমি ডিসকাস করবো। কি জানি, আচ্ছা এক্সিট। আরে এক্সিট কিভাবে ও আচ্ছা, আমার সেশনই অ্যাক্টিভ করা। আচ্ছা, দেখি স্যার এবার। ছিল হইতেছে আমাদের 161 নাম্বার, 161। স্যার ডেড ডেড, বাদ দেন। আমি এটা নেক্সট দিন দেখে আমি এটা ট্রাবল শুট করে দেখবো কি সমস্যা, কারণ ডিরেক্টলি স্টেট ফরওয়ার্ড কেন পাচ্ছি না ওটা বুঝতে পারলাম না। আচ্ছা সমস্যা নাই, এটা সময় নিয়ে আমাকে দেখতে হবে এটা কি সমস্যা। আমি আর একটা টুল দিয়ে দেখে নিচ্ছি জিনিসটা আসলে কিভাবে করি আর কি। হ্যাঁ, তো সেটার নাম হইতেছে, একটু আগে যেটা আমি অবজার্ভ করলাম, আপনারা হয়তো খেয়াল করছেন, তার নাম হইতেছে মেটাসপ্লয়েট। হ্যাঁ, মেটাসপ্লয়েট। মেটাসপ্লয়েট বানান একটা মিসিং হয়ে গেছে, এই যে মেটাসপ্লয়েট। ঠিক আছে, তো মেটাসপ্লয়েট টুলটা কি সেই জিনিসটা আমি একটু ইয়েতে যাই, গুগলের দিকে যাই। তো মেটাসপ্লয়েট টুলের এখানে নাম শুনেছেন কে কে বলেন? দা মনে হয় মেটাসপ্লয়েট সবাই টুল, শুনছে। সবাই শুনছেন। কি করে এটা দিয়ে? তা বলতে পারবো না। কে বলতে পারবেন বলেন? penetration testing হুম, penetration testing পেনশন টেস্টিং এর জন্য তো এনম্যাপও কাজে লাগে, ইফ কনফিগও কাজে লাগে। তাহলে এটা না দিয়ে কি ভাই, করে? আমি যতটুকু জানি penetration testing metasploit। আচ্ছা,
পেনিট্রেশন টেস্টিং মেটাসপ্লয়েট বেসিক্যালি হচ্ছে কি, এটা হচ্ছে কি আপনার এক্সপ্লয়টেশন ফ্রেমওয়ার্ক বলে অ্যাকচুয়ালি। আচ্ছা সবাই অনেকগুলা কি টুলের এক একটা সমন্বয়। হ্যাঁ আচ্ছা সবাই কি হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ পাচ্ছি তো। তা আমার আচ্ছা ফোনে কোনো সমস্যা কি? সবাই স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন বলেন? গুগলে সার্চ দিলেন মেটাসপ্লয়েট দিয়ে পাশে মেটাসপ্লয়েটের লোগো দিয়ে একটা ছবি আছে আসছে। আচ্ছা, তাহলে দেখতে পারার কথা আচ্ছা স্যার। তাহলে আমি লিভ নিয়ে তারপর আবার আপনি জয়েন লিভ করি। নিয়ে আপনি রিজয়েন করেন, হ্যাঁ এটা মনে হয় ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো মেটাসপ্লয়েটের মেইন ইয়েটা হলো হচ্ছে কি এক্সপ্লয়টেশন ফ্রেমওয়ার্ক। এইটা বেসিক্যালি প্রথম এটা তৈরি করা হয়েছিল হইতেছে জাস্ট সিম্পল একটা স্ক্রিপ্টিং বা একটা টুল ডেভেলপ করার উদ্দেশ্যে, যার কাজ হচ্ছে টুকিটাকি কিছু কাজ করবে আর কি। সেই টুকিটাকি কাজ করতে গিয়ে এই জিনিসটা সবার কাছে অনেক পছন্দ হয়েছে, পছন্দ হয়ে সবাই এটাতে কন্ট্রিবিউট করা শুরু করছে। এবং এই জিনিসটা আপনার ডেভেলপ করা হয়েছিল হইতেছে রুবি ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো এই রুবি ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করে এই জিনিসটা আস্তে আস্তে যখন সবার কাছে জনপ্রিয় হয়, সবাই তখন এটার কন্ট্রিবিউটর হয়ে যায়। এবং কন্ট্রিবিউটর হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে এর ভিতরে বিভিন্ন রকমের আরো স্ক্রিপ্ট এখানে ইনজেক্ট করা করা শুরু হয়। এবং এক সময় আলাদা করে স্ক্রিপ্ট ভিতরে ইনজেক্ট করলেই সেই স্ক্রিপ্টে নিয়ে ডিরেক্টলি অ্যাটাক দিতে পারার মতো ক্ষমতা হইতেছে মেটাসপ্লয়েট আস্তে আস্তে অ্যাচিভ করে। এবং আস্তে আস্তে নর্মাল একটা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট থেকে একটা মানে ওয়েল কি বলবো ওয়েল ডিজাইনড একটা টুল, এবং টুল থেকে পরবর্তীতে এমন অবস্থা দাঁড়ায় যে এটা টুল না, এটা পরবর্তীতে ফ্রেমওয়ার্ক হয়ে দাঁড়ায়। ফ্রেমওয়ার্ক হয়ে দাঁড়ায় মনে হচ্ছে যে মানে ডিরেক্টলি এটা শুধুমাত্র একটা টুল দিয়ে 4-5টা কাজ করার জন্য না, ভেরিয়াস রকমের কাজ করার জন্য হইতেছে মেটাসপ্লয়েট জিনিসটাকে ব্যবহার করা, মেটাসপ্লয়েটকে ব্যবহার করা হয়। এবং প্রত্যেকটা পেনেট্রেশন টেস্টার যারা আছেন, যারা ইথিক্যাল হ্যাকার বা পেনেট্রেশন টেস্টার যারা থাকেন, প্রত্যেকেরই কিন্তু স্কিল সেটের ভিতরে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই মেটাসপ্লয়েট মেটাসপ্লয়েট টুলটা আসলে থাকাটা হইতেছে মানে ইম্পর্টেন্ট। এবং যারা পোটেনশিয়াল এমপ্লয়ার তারাও এক্সপেক্ট করে যে মেটাসপ্লয়েট টুলটা তার ইয়ার মধ্যে কি বলে তার এক্সপার্টিস বা স্কিলের ভিতরে আছে কিনা। আর আমি আপনাদেরকে কখনো মেনশন করেছিলাম কিনা জানি না, সেটা হচ্ছে কি যে প্রায় আমি বলি সব জায়গায় যে আসলে ইয়া নিয়ে বসতে গেলে, ওই পেনশন টেস্টিং নিয়ে বসতে গেলে কিছু টাকা পয়সা নিয়ে বসাটা আসলে দরকার আর কি। তো তার ভিতর থেকে অনেকগুলো টুল, প্রফেশনাল গ্রেডের টুল নিয়ে কাজ করাটা উচিত। তার ভিতরে একটা টুল আমি বলেছিলাম প্রায় কত 13.5 লক্ষ টাকা হইতেছে প্রতি বছর দিতে হয়, মনে আছে কিনা আমি জানি না, জি আপনার সাথে মনে আছে। বলেছিলাম। জি স্যার মনে আছে। হ্যাঁ, তো এই হইতেছে সেই টুলটার যার দাম হইতেছে 13.5 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে কি যে আপনাদের 13.5 লক্ষ টাকাতে টুলটা কেনা লাগবে না, যদি আপনারা কাজ কাম ভালো করে বুঝেন যে কিভাবে আসলে করা হইতেছে, অনেক অনুশীলন করেন, তাহলে হয়তো বা আদার্স স্ক্রিপ্ট চালিয়ে আপনি হয়তো বা কাজটাকে উঠাই নিতে পারলেন। তো এই যে টুলসটার ফ্রি ভার্সন যেটা, সেটা কিন্তু অলরেডি মেটাসপ্লয়েট সরি কাইলিনাক্সের ভিতরে ইনস্টল করা, এবং আপনারা অলরেডি কিন্তু ওই ট্রাবল শুট করতে গিয়ে দেখে ফেলছেন যে আমি কিন্তু মেটাসপ্লয়েট কিন্তু টুলটাকে ব্যবহার করছি, খেয়াল হয়তো কেউ করেন নাই। কারণ মেটাসপ্লয়েট আমি ডিরেক্টলি লিখি নাই, মেটাসপ্লয়েটকে লিখতে হইলে আমাকে হচ্ছে বা মেটাসপ্লয়েট চালু করতে হইলে আমাকে আসলে ঢুকতে হয় হইতেছে এমএসএফ কনসোল লিখতে হয়, এমএসএফ কনসোল। এমএসএফ কনসোল হইতেছে মেটাসপ্লয়েটের আমাদের কনসোল ভার্সন। মেটাসপ্লয়েট কয়েকটা রকমের ভার্সনে আসলে এর ইন্টারফেসটা দেখায়, ওয়েব ইন্টারফেস আছে, আবার হচ্ছে এটার একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশনস এর মতো একটা ইন্টারফেস আছে, তার নাম হচ্ছে আর্মিটাস বলে। ওটা ব্যাক এন্ডে মেটাসপ্লয়েট চলে, সো এই জন্য মেটাসপ্লয়েটের ওটাকে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ভার্সন বা গুই ভার্সন ধরা হয়। বাট মোস্ট কমন ইউজ হচ্ছে মেটাসপ্লয়েটে, সেটা হইতেছে যে টার্মিনাল ইউজ। এবং আলটিমেটলি টার্মিনাল ইউজ করাটাই হইতেছে সবচেয়ে বেশি সোজা মেটাসপ্লয়েটের আদার্স যে ব্যবহার করা যে ইয়াগুলো আছে, টেকনিক গুলো আছে। তো গুই ভার্সন বা ওয়েব ভার্সন আমরা আসলে দেখবো না, আমরা ডিরেক্টলি হইতেছে আমরা মেটাসপ্লয়েটের টার্মিনাল ভার্সনটা দেখবো। প্রথম প্রথম জিনিসটা আসলে একটু মানে কেমন কেমন লাগলেও পরবর্তীতে কিন্তু আসলে এই জিনিসটা অনেক ইজিয়ার হয়ে যায় আর কি নিজের কাছে। মেটাসপ্লয়েট চালু করা যখন আপনারা চালু করবেন, চেষ্টা করবেন অবশ্যই সুডোতে চালু করতে, কারণ কিছু কিছু কি বলবো বিষয় আদি আছে, কিছু কিছু ফাংশন আছে, অ্যাপ্লিকেশন যেটা আপনাকে কাজ করতে গেলে
আপনার সিস্টেম লেভেলে কমান্ড এক্সিকিউশন দেওয়া লাগতে পারে। তো সেই জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ থাকাটা হইতেছে ইম্পর্টেন্ট। এই জন্য আমি সবসময় একবারে সুডো এমএসএফ কনসোল দিয়ে দিই। আপনারা আমাকে যে দেখছেন হইতেছে এমএসএফ কনসোল ড্যাশ কিউ দিয়েছিলাম, বাট আমি এই মুহূর্তে দেবো না, আমি ডিরেক্টলি হইতেছে এমএসএফ কনসোল দিচ্ছি। কিউ কেন দিয়েছি এটা পরে আমি এক্সপ্লেন করবো। তো এমএসএফ কনসোল আমি যখন চালু করলাম, চালু করার পরে কোথায় গেল? আমরা একটা কাজ করি, নেসাস এর মতো ওই কৌশিক ভাইকে হচ্ছে লাগাই দিই, উনি কোনো একটা কোড মোড কিছু একটা করে আমাদের জন্য ফ্রি একটা ভাষণ চালু করে হ্যাঁ, দিবে। এটা কৌশিক, আপনাকে আমরা সবাই দায়িত্ব দিলাম, ঠিক আছে? শুনতে পাচ্ছি? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আপনি আপনি দেখেন আপনি আমাদের শেষ মেটাস্প্লয়েটের, ভরসা ভাই, আপনি আমাদের প্রথম ভরসা, মধ্যম ভরসা, শেষ ভরসা। আপনি দেখেন মেটাস্প্লয়েটের এরকম কোনো কোড টোড আপনি অ্যারেঞ্জ করতে পারেন কিনা। তাহলে 13 লক্ষ টাকার টুল আপনাদের হাতে ফ্রিতে চলে আসবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার আম্মা অসুস্থ হয়ে পড়ছে, তো আমার একটু হাসিটা আচ্ছা, শিওর শিওর শিওর, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে ওকে। কি হয় পরবর্তী আমাদেরকে জানাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা কে লিবদিনকে রহমতুল্লাহ না? জি স্যার, রহমতুল্লাহ ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো মেটাস্প্লয়েটে আমরা ঢোকার পরে যে জিনিসটা দেখতে পারলাম সেটা হচ্ছে কি যে এখন হাবিজাবি মেলা কিছু আসলে লেখা আছে, এরকম ডিজাইন করা আছে। যতবার আপনারা ঢুকবেন এমএসএফ কনসোল দিয়ে এরকম অনেক কিছু লেখা আসবে। এটা দেখে কিন্তু আসলে কিছু বোঝা যাচ্ছে না আসলে কি লেখা, কি জিব্রিশ হাবিজাবি লেখা। হ্যাঁ, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, এক্সপ্লোর দা, কি লেখাটা কে জানে। যাই হোক, এটা আমাদের বুঝে কাজ নাই। বেসিক্যালি এটা আসলে একটা জেনারিক লেখা। আপনারা যদি আপনাদের সামনে এই মুহূর্তে কাইলিনাস খোলা থাকে, আপনারা যদি এমএসএফ কনসোল লিখে এভাবে বা ঢুকেন, তাহলে আপনারা কিন্তু এই সেম জিনিস দেখতে পাবেন না। এমনও হইতে পারে আপনারা ডিফাইন কিছু জিনিস দেখতে পারেন। আমি কুইট দিয়ে দিলাম, আমি আবার এমএসএফ কনসোলে ঢুকতেছি, দেখবেন ডিফাইন্ড এখন একটা জিনিস আসছে, আগের মতো আসেনি। ও আচ্ছা, একবারেই আসতেছে এরকম। দেখি তো, ব্যানার লিখি, ডিফাইন্ড কিছু আসে কিনা। হ্যাঁ, এবার আসছে ডিফারেন্ট। তাহলে উপরে এটা চেঞ্জ হয়ে গেছিল। তো বেসিক্যালি হচ্ছে কি যে উপরে এটা আসলে মানে কিছু না, এটা জাস্ট হইতেছে একটা ডিজাইন আর কি। প্রতিবার যতবার আপনারা মেটাস্প্লয়েট লোড করবেন, হ্যাঁ, এই যে R7 লেখা, এটা R7 মেটাস্প্লয়েট, যতবার আপনারা লোড করবেন ততবার এটা আসবে জাস্ট ব্যানারের জন্য। তো এই ব্যানারকে যদি চেঞ্জ করতে চান তাহলে আমি যে ব্যানার লিখে এখানে সার্চ দিয়ে, সরি ব্যানার লিখে দিয়েছিলাম, তাদের সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিচ্ছিল। যেটা ইম্পর্টেন্ট বোঝার বিষয় সেটা হচ্ছে কি যে এইখানে আমাদের এই মেটাস্প্লয়েটের ভার্সনটা কত কত আছে। এখানে আপনারা যারা কাইলিনাক্স অ্যাড করা, কাইলিনাক্স এখন চালু করা আছে কার কার এখানে, কি জিজ্ঞাসা স্যার, করে দেখি। জি স্যার স্যার, আমার আমার চালু আমার করা চালু করা আছে, আছে। আমি এমএসএফ কনসোল দিলাম, আমার একটা গরু আসছে। একটা গরু আসছে? আচ্ছা ঠিক সিরিয়াসলি আমার আছে, একটা গরু আসছে। আচ্ছা যে লাভের মধ্যে এম আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম। এটা হচ্ছে জাস্ট ডিজাইন আর কি, যখন চালু করবেন র্যান্ডম কিছু আসবে, আপনারা ব্যানার লিখে এন্টার দিলে উপর ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যেটা আমার জানার দরকার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে আপনার এখানে ভার্সনটা কত আসছে। আমার আসছে এটাই 6.2.23। হুম, আচ্ছা 6.2.23, আপনাদের কি সবার তাহলে এটা আসছে নাকি? 6.211 6.211। আচ্ছা, যারা যারা 6.22 মানে আমার মতো যারা আসছে 6.2.23, আমার থেকে বেশি কারো আসছে কিনা বলেন দেখি। আচ্ছা, আসে নাই, গুড। তো তাহলে মোটামুটি আমি ধরে নিচ্ছি একটু আগে যে আমি যে আপগ্রেড করলাম, তো আপগ্রেডের ফলশ্রুতি হইতেছে আমি এটা পাইলাম আর কি সবচেয়ে হাইয়েস্ট। যারটা কম আসছে ওই যে 2.11 না, কত জানি বললেন? 6.2.11। 6.2.11, এটা আপগ্রেড করবেন। আপগ্রেড করার পর দেখবেন যে আপনার এটা আগে আমার মতো চলে আসছে বা আমার থেকে বেশিও চলে আসতে পারে। কিন্তু যে জিনিসটা বিষয় সেটা সেটা হচ্ছে কি যে আপনার দেখেন আপনার নাম্বার অফ এক্সপ্লয়েটস কিন্তু সেম না, ঠিক কিনা? আচ্ছা, নাম্বার অফ এক্সপ্লয়েটস কিন্তু সেম না। এই যে কে বললেন 6.22, স্যার আমি সরি 6.21, সোহাগ হোসেন, আপনার এক্সপ্লয়েট কত আসছে নাম্বার লেখা?
স্যার আমার তো আপনার মতো সেম আসে। হ্যাঁ, ভার্সন সেম স্যার থাকলে আমার বাকিগুলো নাম্বার 2223। হ্যাঁ, ভার্সন গুলো হইতেছে সেম থাকলে আপনার ভিতরকার ইয়াগুলো সেম থাকবে। আচ্ছা, কোনটাকে কি বলে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বেসিক্যালি হচ্ছে এখানে আপনার এক্সপ্লয়েটস আছে, যেটা হইতেছে প্রায় 2259টা। আমি যে রেডিমেড যে স্ক্রিপ্টের কথা বলছিলাম, সেই রেডিমেড স্ক্রিপ্ট গুলা হইতেছে এখানে যে কয়েক রকমের আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা মতো হইতেছে আপনার রেডিমেড হইতেছে। 7 ক্যাটাগরি রেডিমেড আপনার স্ক্রিপ্ট গুলো দেওয়া, এবং কোন ক্যাটাগরি স্ক্রিপ্ট কতগুলো আছে সেইগুলা হইতেছে এখানে বলে দেওয়া আছে। আমাদের এক্সপ্লয়েট আছে হইতেছে প্রায় 2259 এক্সপ্লয়েট আছে, এবং আপনার অক্সিলারি হচ্ছে আপনার 1188, এবং পোস্ট বেসিক্যালি পোস্ট বলতে এখানে পোস্ট এক্সপ্লোরেশন বোঝাচ্ছে, সেটা হচ্ছে 402টা মতো এক্সপ্লয়েট আছে, এবং পেলোডস আছে প্রায় 951টা মতো। এছাড়াও এনকোডার্স, তারপর নো অপারেশনস, আর হইতেছে ইভেশনস যেগুলো, সেগুলো প্রায় 45, 11 এবং 9টা মতো আছে। তো আমরা এর ভিতরে এই প্রত্যেকটা যেগুলোকে আমি স্ক্রিপ্ট বলতেছি, একটা একটা কিন্তু রেডিমেড স্ক্রিপ্ট, যেগুলো কিন্তু আপনার রুবিতে লেখা রয়েছে। এই স্ক্রিপ্ট গুলা আমি যদি সার্চ করতে চাই যে কি পরিমাণ আছে, তো এই স্ক্রিপ্ট গুলোর নাম কিন্তু আসলে মডিউল বলে, এবং এই প্রত্যেকটা মডিউলই কিন্তু হচ্ছে আপনার মেটাসপ্লয়েটের ভিতরেই কিন্তু ইয়া করা, কি বলে, সেভ করা। হ্যাঁ, তো সেখানে যদি একটু যাই, ক্লিয়ার দেই, সেটা হইতেছে আমি কন্ট্রোল জেড আপাতত বেরিয়ে আসি। আমি ক্লিয়ার দিয়ে হইতেছে দেই হচ্ছে ইউজার, খুব সম্ভবত এটা ইউজার শেয়ারের ভিতরে, ইউজার শেয়ার, তারপর হইতেছে এমএসএফ, ও এমএসএফ না, মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক ডিরেক্টলি, সরি, ইউজার শেয়ার মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক। মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্কের ভিতরে অ্যাপ আছে, কনফিগ, এই যে মডিউলস, মডিউলস এর ভিতরে মডিউলস, প্লাগইন মডিউলস, এরপরে হইতেছে এই যে অক্সিলারি, এনকোডার্স, ইভেশন, এক্সপ্লয়েট, নোটস। হ্যাঁ, এখানে মোটামুটি কতগুলো আছে, 5টা মধ্যে এখানে ফোল্ডার দেখাচ্ছে, 1 2 3 4 5টা, বাকি 2টা হইতেছে আরো ভিতরে এক জায়গায় আছে। তো এইখানে হচ্ছে ভিতরে যদি আমি নর্মালি এক্সপ্লয়েটস এর ভিতরে যদি যাই, লাইক এক্সপ্লয়েটস এর মধ্যে গেলাম, সেখানে কিন্তু সার্চ দিয়ে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের আমার আলাদা আলাদা করে কোনটার জন্য, উইন্ডোজের জন্য কিছু ডেডিকেটেড কিছু এক্সপ্লয়েট আছে, যেগুলো দিয়ে উইন্ডোজের এক্সিস্টিং কোনো ভালনারেবিলিটি থাকলে তাকে কিন্তু ডিরেক্টলি আক্রমণ করা সম্ভব। হ্যাঁ, এরকম কিছু আছে। প্লাস ইউনিক্স এর আছে, ইউনিক্স, লিনাক্স, আমরা কয়েকটা আমরা দেখবো আর কি এখান থেকে। তো তার ভিতরে এই মুহূর্তে আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি, আমি কোনো ভালনারেবিলিটিকে কিন্তু এক্সপ্লয়েট করতেছি না, আমি একটা এক্সিস্টিং একটা সার্ভিসকে কিন্তু আমি ব্রুট ফোর্স করার চেষ্টা করতেছি। তো ব্রুট ফোর্স করার সার্ভিস চেষ্টা করার জন্য এই টাইপের যেগুলো মানে ইনফরমেশন গ্যাদারিং বা নর্মাল ব্রুট ফোর্স এই টাইপের যেগুলো আছে, সেগুলো হচ্ছে পাওয়া যায় ইউজুয়ালি হচ্ছে আপনার অক্সিলারি ভিতরে, অক্সিলারি, ও এ ইউ, অক্সিলারি। অক্সিলারির ভিতরে হচ্ছে কি যে বিভিন্ন রকমের ইনফরমেশন গ্যাদারিং স্ক্রিপ্ট, অথবা হচ্ছে কোনো নর্মাল টাইপের ফাজিং করা, এই যে ফাজার আছে, নর্মাল ফাজিং করা, কিংবা হচ্ছে যে আমি যদি ব্রুট ফোর্স করতে চাই তাহলে সেরকম কিছু থাকবে। অনেক সময় স্ক্যানারও এই অক্সিলারির মধ্যে পড়ে আর কি। এটা তো গেল কিভাবে মডিউলগুলো আসলে ভিতরে আছে সেটা হচ্ছে ফোল্ডারে দেখিয়ে দেওয়া, কিন্তু বিষয়টা হলো যে আমি যদি এই পুরো জিনিসটা যদি আমি ইয়ার মধ্যে আসতে চাই, এমএসএফ কনসোলের মধ্যে দেখতে চাই, তাহলে আমি হচ্ছে কি ওই মডিউলগুলোকে দিয়ে আমি সার্চ দিয়ে আমি আসলে দেখবো জিনিসটা কি। তো সার্চ দিয়ে আমি সহজে কোনো কিছু পেতে চাইলে আমি আগের বার দিয়েছিলাম হইতেছে এসএসএইচ দিয়ে সার্চ দিয়েছিলাম, দেওয়ার জন্য মোটামুটি হিউজ পরিমাণ ইনফরমেশন আমাকে দেখাচ্ছে। আমি জাস্ট ছোট করে নিলাম আপনাদের ইনফরমেশন গুলোকে গুছিয়ে আনার জন্য। তো এখানে দেখতে পাচ্ছি যে সার্চ দেওয়ার পরে আমার ইনফরমেশন আসছে যে এসএসএস রিলেটেড যতগুলা হইতেছে আমার এখানে মডিউল আছে, সমস্ত মডিউল গুলা হইতেছে আমার এখানে শো করতেছে এসএসএস রিলেটেড। তো এসএস রিলেটেড ভিতরে আমি যে আউটপুট, সার্চ যে আউটপুট দেখতে পাচ্ছি, আমার যেখানে লেখা আছে ম্যাচিং মডিউল,
নর্মাল যদি আমি সার্চ দিতাম, নর্মাল যদি আমি এক্সপ্লয়েট লিখতাম, সার্চ এক্সপ্লয়েট, লিখে সার্চ দিলে সে যতগুলো এক্সপ্লয়েট আছে প্রায় সমস্ত রকমের এক্সপ্লয়টেশনের কিন্তু সে আমাকে কি ম্যাচ করে করে আমাকে ওই স্ক্রিপ্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু স্ক্রিপ্টের নাম, হ্যাঁ, স্ক্রিপ্টের লোকেশন এবং নাম দিয়ে এখানে করা, স্ক্রিপ্টের নাম বা মডিউলের নাম, যেটা মেটাস্প্লয়েটেবল, সরি মেটাস্প্লয়েটের ক্ষেত্রে এখানে বোঝাচ্ছি। তাও আমি এখানে ক্লিয়ার দিয়ে দিলাম। আমি আবার হইতেছে সার্চ দিচ্ছি এসএসএস দিয়ে। এসএসএস দিয়ে সার্চ দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এসএস এর জন্য হিউজ পরিমাণ আমাকে ইয়ে দেওয়া। তো তার ভিতরে আমি চুজ করেছিলাম হচ্ছে এসএসএইচ এর ভিতরে, কোথায় গেল সেটা, এসএসএইচ, আচ্ছা আমি আরেকটা জিনিস এখানে বোঝাতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমার এখানে এই জিনিসগুলো আছে, আমি যেগুলো মানে যে ইয়াগুলো পেলাম, মডিউলের যে লিস্ট গুলা পেলাম, সেই মডিউলের লিস্ট গুলার ভিতরে আসলে এখানে কি কি এখানে আউটপুট আমাকে দিচ্ছে আর কি। তো বেসিক্যালি হচ্ছে কি আমার বাম পাশে তো দেখতে পাচ্ছি এখানে নামগুলো দেওয়া আছে, এবং সেই সাথে হচ্ছে কি আমার কবে এই মডিউলগুলো আসলে ডিসক্লোজ করা হয়েছে, অর্থাৎ সরি, হ্যাঁ মডিউলটা কি কবে ডিসক্লোজ করা হয়েছে সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে র্যাঙ্ক এখানে বলা আছে যে এক্সেলেন্ট না নরমাল, এটা হইতেছে ওভার দ্য ইয়ার এই মডিউলগুলা আসলে কেমন কাজ করতেছে সেটা ডেভেলপাররা বা মেটাসপ্লয়েটের ইউজাররা কন্টিনিউয়াসলি হইতেছে রিভিউ দিয়ে থাকে। তো সেই রিভিউতে জিনিসটা নরমাল আছে না এক্সেলেন্টলি ওয়ার্ক করতেছে ভালনারেবিলিটির এগেইনস্টে, সেই জিনিসটা হইতেছে এই র্যাঙ্ক নরমাল, গুড, গ্রেট, হ্যাঁ, বা বাজে, ওই যে এভারেজ লেখা। তো এরকম ইয়ার মধ্যে দিয়ে জিনিসটাকে র্যাঙ্কিং করে। তো যেগুলো এক্সেলেন্ট বা যেগুলো গ্রেট দেখেন বাই ডিফল্ট কিন্তু সেখানে সবুজ দিয়ে বুঝাই দিয়েছে, তার মানে এগুলা দিলেই কাজ করবে। আর যেগুলো নর্মাল বা এভারেজ সেগুলো দেখা যাচ্ছে কি যে কখনো কাজ করবে, কখনো বা নাও কাজ করতে পারে, হ্যাঁ, বা এখন আর কাজ করছে না, এরকমও হয়তো বা কিছু জিনিস আছে। চেক জিনিসটা কি এটা আমি পরে বলতেছি। আর ডেসক্রিপশন যেটা, সেটা হচ্ছে ওই মডিউলটা আসলে কি কাজ করতেছে সেই জিনিসটা আমার এখানে 1 লাইন বা 2 লাইনে আমার এখানে ডেসক্রিপশনটা দেওয়া। তো এখান থেকে আমি দেখে দেব যে আমার এই যে ব্যাকডোর স্ক্যানার আছে, এসএসএল অথেন্টিকেশন বাইপাস, এসএসএইচ ইয়াটা কোথায়, ব্যাকডোর এসএসএইচ লগইন, এই যে লগইন চেক স্ক্যানার, এটা হইতেছে আমার এসএসএ, সেটা হচ্ছে এইখানে আছে। আচ্ছা, আমি চাইলে এসএসএস এর ভার্সনটা ওখান থেকে আমি দেখে নিতে পারবো। আমি জাস্ট এখানে ইউজটা দেখানোর জন্য আমি এসএসএস লগইনটা আগে আমি ব্যবহার করি, তারপর আমি এসএস ভার্সনটা আমি এখান থেকে চেক করে নিতে পারবো। তো এই জিনিসটা আমি ব্যবহার করার জন্য দুইটা ওয়েতে আমি ব্যবহার করতে পারি। একটা হইতেছে আমার কই গেল, একটা হইতেছে আমি এখানে যে আমার ইন্ডেক্সিং যে নাম্বারটা আছে সেটা কিন্তু আমার জাস্ট আমি যে সার্চ দিয়েছি সেই সার্চের সুবাদে আমাকে সে ফিল্টার করে এতগুলো সে মডিউল দেখাচ্ছে। আমি কিন্তু যখন এক্সপ্লয়েট লিখে সার্চ দিয়েছিলাম তখন কিন্তু প্রায় কবে 2000-এর উপরে কিন্তু আমাকে মডিউল দেখাচ্ছিল, কিন্তু এখন দেখাচ্ছে কিন্তু 74টা মডিউল, 74। এটার মেন ইস্যুটা হচ্ছে কি যে এসএসসি যার সাথে ম্যাচ করেছে ওয়ার্ডটা তাকে সেই কয়টা মডিউল আমাকে এখানে দেখাচ্ছে। তো তার ভিতরে আমার ইন্ডেক্সিং হইতেছে কত, 48 নাম্বার। তো আমি চাইলে এটাকে 48 নাম্বার দিয়েও আমি এটাকে সিলেক্ট করতে পারি, অথবা আমি এটা ফুল নাম দিয়েও আমি এটাকে সিলেক্ট করতে পারি। ফুল নাম দিয়ে সিলেক্ট করার জন্য কন্ট্রোল শিফট সি দিয়ে আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি এটাকে ব্যবহার করার জন্য ইউজ দিলাম, ইউজ দিয়ে আমি সেটাকে লিখলাম, এন্টার, এন্টার দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমি ওটার মধ্যে চলে আসলাম। আবার আমি যদি চাই আবার এই মডিউল থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমি যদি আবার যদি নাম্বার দেই তাহলে নাম্বার দিলেও কিন্তু আমি সেখান থেকে নিয়ে আসতে পারবো। তো নাম্বার আমার এটা কত ছিল, কত জানি 48 ছিল। 48 ছিল না, হ্যাঁ আচ্ছা 48, ধন্যবাদ। তো এটা হচ্ছে আমার 48, 48 দিলেও কিন্তু আমি সেখানে ঢুকে পড়তে পারতেছি। এখন আমি যদি আরো প্রিসাইজ যদি আমি গিয়ে সার্চ দিতাম তাহলে কিন্তু হচ্ছে আমার কিন্তু এই ইয়াটা কি বলে নাম্বারটা হয়তো চেঞ্জ হতে পারতো, আরো প্রিসাইজ গিয়ে সার্চ দিতাম। ফর এক্সাম্পল আমি যদি সার্চ দিতাম যে অক্সিলারি স্ক্যানার এসএসএইচ, হ্যাঁ, অক্সিলিয়ারি লিখে এসএসএইচ, অথবা সার্চ দিলাম, আমি সার্চ দিলাম,
তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার কিন্তু এখন মাত্র 23টা আউটপুট দেখাচ্ছে, এবং আমাদের যে ডিজায়ার্ড যে এসএসএস যে ইয়াটা ছিল সেটা কিন্তু এখন 15তে চলে আসছে কিন্তু। তো এখন আমি চাইলে ডিরেক্টলি এটা নাম লিখেও করতে পারি, বা এখনকার ইন্ডেক্সিং হিসাবে আমি এটাকে ইউজ দিয়ে আমি হচ্ছে 15 নাম্বার দিয়েও আমি ঢুকে পড়তে পারি। তাহলে সিলেক্ট করার সিস্টেমটা তাহলে আমরা বুঝে ফেললাম। এরপরে আমি চাইলে এখানে এসে যে কাজটা নেক্সট আমার ইমিডিয়েট কাজ যেটা, সেটা হচ্ছে কি যে কোনো একটা টুল পাইলে আমরা কি করতাম, ড্যাশ ড্যাশ হেল্প অথবা ড্যাশ এইচ যে আমরা দেখে নিতাম। এখানে কিন্তু মেটাসপ্লয়েটের মধ্যেও কিন্তু সেরকম ব্যাপারটা আছে, কিন্তু সেটাকে যাওয়ার জন্য আমাদেরকে কোনো একটা মডিউল সিলেক্ট করার পরে আমাদেরকে সেখানে দিতে হবে হচ্ছে কি শো অপশনস দিয়ে এন্টার দিতে হবে। তো শো অপশনস দিয়ে এন্টার দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার কি কি আমার প্যারামিটার লাগতেছে, সেই প্যারামিটার গুলো আমি এখানে দেখতে পাচ্ছি। আরো একটা অপশন আছে মানে আরো ইন ডিটেল দেখা, অর্থাৎ এটা তো হচ্ছে আমার ওই ড্যাশ ড্যাশ হেল্প অথবা হেল্পের মতো, এইচ এর মতো, ড্যাশ এইচ এর মতো। কিন্তু আমি চাইলে এটাকে হচ্ছে কি ওই যে ম্যান যেটা ছিল যে একটু ডিপ ইনফরমেশন নেওয়ার জন্য, সেটার জন্য আমাকে এখানে কমান্ড হইতেছে ইনফো কমান্ড। আমি যদি ইনফো লিখে সার্চ দেই তাহলে মোটামুটি হচ্ছে এই মডিউলটা কি বলে ওই এই ইনফ্লুকে সার্চ দিলে ওই মডিউল সম্বন্ধে আরো বেশি ইনফরমেশন হয়তো বা আমি দেখতে পাবো এখান থেকে। হ্যাঁ, মডিউলটাকে এখানে কিন্তু শো অপশন দিতে খালি জাস্ট আমার প্যারামিটার গুলোকে দেখাচ্ছিল যে কি কি আমার হাতে অপশন আছে, কি কি জিনিস আমি সেট করতে যাচ্ছি। আর এখানে হচ্ছে কি যে কি কি ইনফরমেশন আমি এখানে দিচ্ছি, সরি কি কি বা ইনফরমেশন আমার এই মডিউল সম্বন্ধে আছে একটু ডিপ ইনফরমেশনের জন্য, সেটা আমি দেখতে পাচ্ছি ইনফো দিয়ে। সেখানে কিন্তু হচ্ছে আমার নেম, মডিউলের নাম, লাইসেন্স, নর্মাল লাইসেন্স, র্যাঙ্ক, হ্যাঁ কে তৈরি করেছে, এবং সেখানে কিন্তু ওই যে নো দেখছিলাম ওই যে একটু আগে যে বিষয়টা, সেটা হচ্ছে চেক লেখা, যেটা আমি মেনশন করেছিলাম পরে বলবো, এটা হচ্ছে চেক সাপোর্টেড। ঠিক আছে, যে এটা ডেভেলপার সাপোর্ট দেয় কিনা। তো এরপরে হচ্ছে আমার অলরেডি অপশনস গুলা আছে, যেটা সেই অপশনস গুলা কিন্তু আরো একবার দেখিয়ে দিচ্ছে, এবং সেখানে আরো একটু ডিসক্রিপশন আমাকে দেখিয়ে দিচ্ছে ইনফ্যাক্ট আমরা কোন টাইপের ভালনারেবিলিটির জন্য আসলে এই মডিউলটা ফার্স্ট অফ অল ডেভেলপ করা হয়েছিল, সেই ভালনারেবিলিটি মডিউলটাও, সরি সেই ভালনারেবিলিটির সিভি নাম্বারটাও কিন্তু আমার এখানে কিন্তু অ্যাজ এ রেফারেন্স হিসেবে কিন্তু এরা অ্যাড করে দিয়েছে। আচ্ছা, তো এখন এই জন্য ফার্স্টে আমি মডিউলে যাওয়ার পরে আমার ফার্স্ট কাজ হচ্ছে কি যে আমি ইনফো দিয়ে আমি নর্মাল টাইমে ঠান্ডা মাথায় বসে দেখবো, কিন্তু যদি খুব ইমিডিয়েট আমার কাজ করতে হয় আমি জাস্ট শো অপশন দিয়ে দেখে নিব যে আমার আসলে কি কি লাগছে। এখন কি কি লাগছে এই জায়গায় আমি আবার 4টা কলাম দেখতে পাচ্ছি, একটা নেম, কারেন্ট সেটিং, রিকোয়ার্ড আর ডেসক্রিপশন। তো নেম হচ্ছে আমার এখানে যে যে প্যারামিটার গুলাকে আমাকে সেট করতে হবে ওই স্ক্রিপ্টটাকে সাকসেসফুলি রান করার জন্য, সেই প্যারামিটার গুলো আমরা এখানে আমাকে নামগুলো দেখিয়ে দিচ্ছে, এবং ওই প্যারামিটার যে এটা নেমের আন্ডারে আছে এবং ওই প্যারামিটার আসলে কি কাজে লাগতেছে সেই জিনিসটা আমি সবার ডানে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছি সেই ডেসক্রিপশনে লেখা আছে যে আমার এখানে এই প্যারামিটারটা সেট করা থাকলে আমি বা এই প্যারামিটার যে ভ্যালুগুলো আমি দিব সেইগুলো দিয়ে আসলে কি মিন করবে, কি ইফেক্টটা আসবে, কেন আমি ওটা দিচ্ছি, সেই জিনিসটা হচ্ছে আমার এখানে 1 লাইনে বা 2 লাইনে এখানে বলা আছে। এরপর হচ্ছে কারেন্ট ভাইয়া, সেটিং মানে হচ্ছে হ্যালো কি, হ্যাঁ স্যার হ্যালো বলুন। ভাইয়া, একটা কোয়ারি ছিল। হ্যাঁ জি বলুন। সেটা হচ্ছে আমি দেখতে পেয়েছিলাম যে 14 এর ব্যাকডোর স্ক্যান একটা হ্যাঁ অপশন ছিল। হ্যাঁ হ্যাঁ ওখানে ওইটা কি 14 এর ফায়ারওয়ালের ব্যাকডোর? 14 হচ্ছে, দাঁড়ান কোথায় পাইছেন আমি একটু দেখে নিই একটু। এসএসএস লিখে সার্চ দেওয়ার পরে না? জি জি জি। আচ্ছা আর ঠিক ওখানে আছে কি 14 এরটাই আছে নাকি সাফুস বা পালো আলতো এরকম কিছু আছে আপডেট যেগুলো? স্যার আমি আপনাকে বলি যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি সার্চ দেন, হ্যাঁ যদি সার্চ দেন এটার নাম লিখে, তাহলে ওই ভেন্ডর রিলেটেড যা যা আছে সে কিন্তু এখানে পাচ্ছে। আপনি মোস্ট প্রবাবলি এটার কথা বলতেছিলেন জি তাই না? জি জি। 48 হ্যাঁ হ্যাঁ। ব্যাকডোর স্ক্যানার। আচ্ছা ঠিক আছে আমি, এটা যদি আমরা একটু রান করি একটু দেখতে চাই। হ্যাঁ এই জিনিসটা দিয়ে যে মডিউলটাই আপনারা দেখবেন সেই মডিউলটা হচ্ছে ঢোকার পরে ইনফো দিবেন, ওকে। আর যদি জি চান যে না আমি না ঢুকেও করতে চাই সেটারও একটা অপশন আছে, আমি চাইলে হইতেছে ব্যাক দিয়ে আমি জাস্ট ইনফো লিখে ওই মডিউলটা যদি আমি এখানে যদি লিখে দিই 14 ব্যাকডোর, আল্লাহ হয়ে গেল, পুরোটা দেয় নাই। এবার ঠিক আছে, কন্ট্রোল শিফট সি দিয়ে যদি আমি এখানে কন্ট্রোল শিফট পেস্ট করে দিচ্ছি তাহলে কিন্তু আমি সেটা ইনফরমেশনটা দেখতে পাচ্ছি। তো আচ্ছা বেসিক্যালি এটা কিসের ইনফরমেশন, হ্যাঁ কিসের জন্য লাগছে সেটা রেফারেন্স কিন্তু এখানে বলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা। ওকে, এটা বেসিক্যালি হচ্ছে ফায়ারওয়ালের জন্য মোস্ট প্রবাবলি না, এটা
এটা কিসের জন্য এটা এখানে এখানে ইনফর্ম করা আছে, এই জিনিসটা সম্বন্ধে আমার একটু আইডিয়া নাই এই মুহূর্তে। ওকে, 2 তো পোর্ট আর হচ্ছে থ্রেডস 1। এটা ফর্টিনেটের যে ডিভাইস গুলো আছে সেগুলো তো আপনাকে তো এমনি তো রিমোটলি ম্যানেজ করতে হচ্ছে। জি তো জি জি। সেই জন্য হচ্ছে ইন জেনারেল হয়তো বা ওই ফার্মওয়্যারের ভার্সনটা দিয়ে এটা হয়তো করা মোস্ট প্রবাবলি। আচ্ছা ভাই, আরেকটা জিনিস একটু সার্চ দেন তো, পালো আলতো আছে কিনা? পালো অল্টো, শিওর, পালো লিখতেছি, হ্যাঁ জি। পালো অল্টোর http রিমোট কোড অথেন্টিকেশন, রিমোট কোড এক্সিকিউশন দুইটা আছে, তিনটা এখানে আছে দেখতেছি, তার ভিতরে ডিরেক্টলি ম্যাচ করতেছে হচ্ছে আপনার দুইটা। দুটা, হ্যাঁ, পালো আলতো নেটওয়ার্কস, পালো আলতো নেটওয়ার্কস। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, তো দেখতে হবে। আচ্ছা, এটা একটু একটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি 2020 সালে এবং 2017 সালে কিন্তু এটা ডিসক্লোজ করা হয়েছে যে দুইটা, তো জি এটা জি র্যাঙ্ক কিন্তু স্টিল কিন্তু এক্সেলেন্ট বলা আছে। তো জি একটু চেক করে দেখবেন যে পালো অল্টো যদি কোনো ডিভাইস বা কোনো কিছু ব্যবহার করে থাকেন, তাহলে এটা ইনফরমেশন যে ইনফো দিয়ে ওটা যে কারণে লাগছে সেই জিনিসটা আপনাদের ওখানে ম্যাচ করতেছে কিনা, মানে আপনার যদি কোনো ডিভাইস লাগিয়ে রাখেন সেটা একটু চেক করে দেখবেন। জি জি। কারণ যেহেতু এটা আমি র্যাঙ্ক দেখতেছি এক্সেলেন্ট, সো এটা হাই পসিবিলিটি, আর যেহেতু এটা মেটাস্প্লয়েটে আছে তাহলে মানে ন্যূনতম একজন সিকিউরিটি এক্সপার্টও হওয়া লাগবে না, স্ক্রিপ্ট কিডি হলেই কিন্তু সে কিন্তু অ্যাক্সেস নিয়ে ফেলতে পারে। সেটাই। ঠিক আছে, মেটাস্প্লয়েট কেমন ইউজ ওকে। করবো আমরা সেই জিনিসটা একটু দেখি আর কি। জি জি। আচ্ছা ঠিক ওকে, আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা নো প্রবলেম। তো সার্চ দিলাম, সার্চ দিয়ে এসএসএস দিলাম, এসএসএস দিয়ে তো ওইটা পেয়েছিলাম। তো আমি আবার হচ্ছে ইয়া করি, কি বলে, আবার ঢুকি সেখানে, তাহলে আমি দেবো হইতেছে ইউজ, ইউজ দিয়ে আগের বারও পেয়েছিলাম মনে হয় 48-এ, তো এবার আমি 48 দিলাম আর কি। দিলাম বলতে কি এই যে ওইটা দিয়ে সার্চ দিলে 48 নাম্বারেই আসে। তো এরপর আমি বলছিলাম যে শো অপশনস আমি দিব, শো অপশনস আমি দিব। তো শো অপশনস দেওয়ার পরে এইখানে আমার এই যে বলছিলাম যে নেম, এটা হচ্ছে কোন প্যারামিটারটা, এবং ডেসক্রিপশন হইতেছে আমার কোন এটা কি কাজে লাগতেছে, এবং আমার ওই প্যারামিটারের আন্ডারে কি কি ইনফরমেশন আমি সরি ওই প্যারামিটার আন্ডারে আমি যে ভ্যালু সেট করব সেই ভ্যালুটা আমার কি হবে সেটা হচ্ছে আমার কারেন্ট সেটিংস এর আন্ডারে রয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে পাসওয়ার্ড চাচ্ছে, প্লাস হচ্ছে আমার এখানে এই যে ইউজার নেম চাচ্ছে, এবং আরো আদার্স বেশ কিছু জিনিস আছে, এটা আমরা একটু পরে দেখবো। এবং লাস্ট পরে যেটা একদম সব শেষে সেটা হচ্ছে রিকোয়ার্ড লেখা, এই রিকোয়ার্ড কলামের ভিতরে শুধুমাত্র ইয়েস এবং নো লেখা। এই ইয়েস এবং নোর কাজ হচ্ছে যে আমার এটা এই স্ক্রিপ্টটাকে রান করার জন্য ওইখানে ইনফরমেশন থাকাটা জরুরি কি জরুরি না, মানে ম্যান্ডেটরি কি ম্যান্ডেটরি না, সেটা হচ্ছে আমার ইয়েস আর নো দেওয়া। যদি ইয়েস থাকে তাহলে অবশ্যই ওখানে ইনফরমেশন থাকতে হবে, এছাড়া এই স্ক্রিপ্টটা রান করা সম্ভব না। আর যদি এখানে যদি নো থাকে তাহলে আমার এই স্ক্রিপ্টটা ওইখানে ওইটা ইনফরমেশনটা ব্ল্যাঙ্ক থাকা, অথবা অন্য কোনো একটা ইনফরমেশন থাকলেও সেটা চলবে, আমার এখানে আমার স্ক্রিপ্টটাকে রান করতে গেলে কোনো রকম ডিপেন্ডেন্সি ক্রিয়েট করবে না। তো আমি তাহলে দেখি আমার ফার্স্ট অফ অল এখানে রিকোয়ার্ড কোনটা কোনটা আছে। আমার এখানে রিকোয়ার্ড এখানে একটা দেখা যাচ্ছে যেটা ব্রুট ফোর্স স্পিড কে বলা হচ্ছে। আমার এখানে আর একটা রিকোয়ার্ড আছে যেটা কিনা হচ্ছে আর হোস্ট বলা হচ্ছে। আর হোস্ট বেসিক্যালি টার্গেট হোস্ট, অর্থাৎ আমার যে টার্গেট হোস্ট এখানে মেটাসপ্লয়েটেবল 2 তার আমি ইয়া দিব, আইপি অ্যাড্রেস দিব। এরপরে হচ্ছে আমার আর পোর্ট বলা হচ্ছে, যেটা হচ্ছে আমার টার্গেট যে সার্ভারটা আছে সেই সার্ভারের যে পোর্টে আমি এখানে করব। আমি আগে মেনশন করেছিলাম যে অনেক সময় সার্ভারের পোর্ট কিন্তু চেঞ্জ করে রাখা হয় ফর দ্য সিকিউরিটি পারপাস, তো আমি চাইলেও কিন্তু এখানে এটাকে চেঞ্জ করে রাখতে পারি, বাট ইউজুয়ালি এসএসএস আপনার বাই ডিফল্ট 22 নম্বর পোর্টেই কিন্তু থাকে। তো এরপরে হচ্ছে কি স্টপ অন সাকসেস, এটাও রিকোয়ার্ডে বলা আছে। সেটা হচ্ছে কি যে আমি যদি সাকসেসফুলি লগ ইন করে ফেলতে পারি তাহলে সে যেন থামিয়ে দেয় আর কি, ব্রুট ফোর্সিং সে যেন না চালায় এটা। তো এটা বাই ডিফল্ট ফলস দেওয়া আছে। যদি আমরা এটাকে ট্রু করে দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আরো ওর ভিতরে যে কয়েকটা ইউজার ব্রুট ফোর্সিং করে পাওয়া গেল যার সাথে মিলে, সে কয়েকটা ইউজার সবগুলো নামে হয়তো আমাদের আউটপুটে দেখাবে। তা আপাতত আমি এটাকে ফলসই রেখে দিচ্ছি। এবং এরপরে আরো হচ্ছে ইয়েস কি দেওয়া আছে, কতগুলা থ্রেড হবে সেটাও দেওয়া আছে। আর ইউজার নেমের এখানে সে এখানে নো দিয়ে রাখছে।
বাট অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এটা লাগবে, কারণ ইউজার নেম না দিলে সেটা আসবে না। আর এরপরে হচ্ছে ভার্বোস এখানে ফলস দিয়ে রাখা হয়েছে কারেন্ট সেটিংসে, কিন্তু রিকোয়ার্ড হচ্ছে ইয়েস, অর্থাৎ এটা কি বাইরে ভিতরে কি ইয়ে আসতেছে, কি বলে ভিতরে কি ব্যাকএন্ডে কাজ চলতেছে সেটা যদি আমি বাইরে দেখতে চাই, তাহলে সেখানে এটাকে আমি ট্রু করে দিব। আপাতত এটা ফলস অবস্থায় আছে। তো আমি ভ্যালুগুলোকে সেট করব কিভাবে, আমি দিচ্ছি সেট লিখে ইয়া করলাম, সেট দিয়ে হচ্ছে আমি ভ্যালুগুলোকে সেট করব। তো সেট দিয়ে আমি কোন প্যারামিটার ভ্যালুটা দিব সেটার ভ্যালু আমি দিচ্ছি হচ্ছে আর হোস্ট দিব, আর হোস্ট দেওয়ার পরে আমি কি বলে এখন আমি ভ্যালুটাকে সেট করব। এখানে আমার হবে হচ্ছে 192.168.106.129, এন্টার দিলাম। এখন হইতেছে আমি তো একটা সেট করলাম, এখন চাইলে আমি আর পোর্ট দিতে পারি, যদিও আমার আর পোর্ট সেট করা আছে, আমি তারপর আমি আর পোর্ট দিচ্ছি। আর একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে কি যে এখানে বড় হাতের করে করে সব অক্ষর দেওয়া আছে ব্লক লেটারে, আমি চাইলে ছোট হাতের করে দিতে পারি, কোনো বিষয় না, এটা কেস সেন্সিটিভ না। তো এখানে আর পোর্ট একটাই আছে 22 সেট করে দিলাম, যদিও দেওয়ার দরকার ছিল না। এরপরে যেটা সেটা হচ্ছে কি যে আমরা কিন্তু শুরুতে কিন্তু আমরা ক্রাঞ্চ দিয়ে কিন্তু হইতেছে একটা ইয়া বানিয়ে নিয়েছিলাম, কি বলে একটা ওয়ার্ড লিস্ট কিন্তু বানিয়ে নিয়েছিলাম। আমি যদি এলএস দেই, যেটা কিনা আমার কালিনাক্স এর কমান্ড, আসলে মেটাস্প্লয়েটের না, তো আমি সেখানে এলএস দিয়ে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্ডস আমার এটা তৈরি করা ছিল। তো আমি চাইলে এখন হচ্ছে এইটা যে ইউজার যে নেমটা দেওয়া আছে সেই ইউজার নেমটাও কিন্তু আমি এখানে দিতে পারি, আমার মনে হয় 27টা মতো ছিল। তো ইউজার নেম আমি এখানে দেখতে পাচ্ছি, ইউজার নেমও দেওয়া যায় ডিরেক্টলি, আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি যে সেট ইউজার নেম। তো ইউজার নেম হইতেছে আমার এমএসএফ অ্যাডমিন ছিল, যেহেতু আমি অলরেডি জানতাম। তো আমি এখানে যদি চাইতাম যে না আমি এটাকে যেটা যদি না জানি যে না আসলে কি এটা ইউজার নেম হবে, আমি ইউজার নেম জানি না, পাসওয়ার্ডও জানি না, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি ইউজার নেমটাকে না এখানে অ্যাড করে আমি ইউজার ফাইল যেটা এই যে যেটা আছে এই প্যারামিটারটাকে আমি সেক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো সেজন্য হচ্ছে কি সেট দেব হইতেছে ইউজার আন্ডারস্কোর দিয়ে ফাইল। তো এটা ফাইল দিয়ে হইতেছে আমি এখানে ওয়ার্ডস দিয়ে দিলাম, সেট করে দিলাম। আবার ওইদিকে আমি কতটুকু সেট হলো সেটা যদি আবার চেক করতে চাই, তাহলে আমাকে আবার শো অপশন দিতে হবে। শো অপশন দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি ইউজার নেম তো আমি অলরেডি দিয়ে দিছি, সেটা দিয়েও সে ট্রাই করবে একবার। আবার এর ভিতরেও আমি সেট করে দিয়েছি, সো ভিতরে যে নেম গুলো আছে সেগুলো দিয়েও অ্যাজ এ ইউজার নেম হিসেবে সে ব্যবহার করবে। বাট আপনি যদি চান যে না আমি একটা আনসেট করে দিতে, যেমন আমি ইউজার নেমটাকে তো ডিরেক্টলি আমি সেট করছিলাম, তো আমি চাচ্ছি এটাকে আনসেট করে দিতে, তাহলে আমি লিখবো হইতেছে আনসেট, আসলে আনসেট লিখে আমি সিম্পলি নেম দিয়ে দিব ইউজার নেম দিয়ে দিব, আর কোনো ভ্যালু দেওয়ার দরকার নাই ভিতরে। তো তাহলে কিন্তু সেই জিনিসটা হচ্ছে ও এখন কিন্তু আনসেট করে নিছে, আমার কিন্তু আর এখানে এমএসএফ অ্যাডমিনটা নাই, বাট আমার কিন্তু ইউজার ফাইলটা কিন্তু এখানে আছে। আর ঠিক একইভাবে যদি আমি ডিরেক্টলি পাসওয়ার্ডকে যদি সেট করি, তাহলে আমাকে পাসওয়ার্ড প্যারামিটার ব্যবহার করব। আর যদি আমি কোনো পাসওয়ার্ড জায়গায় যদি যেভাবে ফাইলটা দিয়েছিলাম সেই ফাইলটা যদি আমি দিই, তাহলে সেখানে আমরা পাস ফাইল ব্যবহার করব। এই যে তারপরটাই কিন্তু এই যে পাস ফাইল। তো পাস ফাইল যদি আমি ব্যবহার করি, সেট পাস ফাইল দিব। পাস ফাইল দেওয়ার পরে আমি হচ্ছে এখানে ওয়ার্ডস দিব, ওয়ার্ড দিয়ে এন্টার দিয়ে দিলাম। এখন হইতেছে আমার মোটামুটি সবকিছু সেট হয়ে যাওয়ার কথা। তারপর আমি ফাইনালি আরেকবার চেক করে দেখতেছি। আমি শো অপশনস দিলাম, শো অপশনস দেওয়ার পরে আমি চলে আসলাম। আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে কি আমি ডিরেক্টলি কিন্তু ওয়ার্ড পাইছি, কারণ আমি টার্মিনালটা খুলছিলাম কিন্তু আমার ডেস্কটপ যে লোকেশনে সেই লোকেশনে। আমি যদি 5W যদি দেখি, তাহলে সরি ডেস্কটপ বলতেছি, আমার হচ্ছে যে কালি যে হোম লোকেশন যেটা, সেই হোম লোকেশনে আমি এটা খুলেছিলাম। তো ওই ওয়ার্ড ফাইলটা তৈরি করেছিলাম words.txt। আমি চাইলে যদি অন্য কোনো জায়গায় যদি এটা থাকে, লাইক ডেস্কটপ ফোল্ডারের ভিতরে কিংবা ইটিসি ফোল্ডারের ভিতরে, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমি চাইলে ওটাকে রিলেভেন্ট পাথ বা অ্যাবসলিউট পাথ দিয়ে আমি ওই ফাইলটাকে এখানে লোকেট করতে পারবো। এবং যখন আমি এটাকে সেট করব, লাইক সেট পাস ফাইল, হ্যাঁ, সেট পাস ফাইল যখন আমি এটাকে সেট করব, তখন কিন্তু হইতেছে আমি ওই সময় রিলেভেন্ট পাথ দিয়ে আমি ইটিসি স্ল্যাশ আরো আদার্স যে যা যা জিনিসগুলো আছে সেগুলো আমি হয়তো বা দিলাম আর কি। তো যাই হোক, আমার জিনিসটা মোটামুটি হইতেছে আমার ইয়াটা রেডি হয়ে গেছে।
এক্সপ্লয়েটটা হোপফুলি রেডি হয়ে গেছে, কোনো কিছু আমি বাদ দেইনি, অ্যাটলিস্ট রিকোয়ার্ডের যেখানে যেখানে ইয়েস লাগা সেখানে কোনো কিছু আমার মনে হয় বাদ নাই। তো আমি এখন হচ্ছে যদি ইয়া করি, কি বলে, এটাকে চালাইতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি রান দিব অথবা আমি এটাকে এক্সপ্লয়েট লিখবো। রান অথবা এক্সপ্লয়েট যে কোনো একটা লিখলেই আমার এই কারেন্ট যে স্ক্রিপ্টের ভিতরে আমি আছি সেই স্ক্রিপ্টটা আসলে সেখান থেকে চালু হয়ে যাবে। তো চালু হওয়ার পরে সে আসলে ব্রুট ফোর্সিং শুরু করছে। আমি যেহেতু ভার্বো সেখানে ফলস দিয়ে রাখছি, তো সেই জন্য হচ্ছে আমার এই যে ব্যাক এন্ডে কি হচ্ছে সেটা আমি আপাতত এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো আপনি যদি চান, আমি কন্ট্রোল সি দিয়ে বেরোয় আসলাম। বেরোয় আসার পরে আমি যদি ওই ভার্বোস যেটা আছে সেটাকে যদি আমি অ্যাড করে দিই, লাইক ভার্বোস অ্যাড করে দেওয়ার একটা রিজনও আছে, কারণ যেখানে হচ্ছে ফলস লেখা ট্রু লেখা সেগুলো কিন্তু বুলিয়ান প্যারামিটার কিন্তু নাই, অর্থাৎ অন্য কিছু দিলে নিবে না, আপনাকে কিন্তু ফলস অথবা ট্রুই খালি লিখতে হবে। তাতে ফলস অথবা ট্রু দিলেন, দেওয়ার পরে এখন যদি আপনি শো অপশনস দেন, তাহলে কিন্তু আমি এখানে আবার ট্রু দেখতে পাচ্ছি। তো এখন আমি এটাকে কি করলাম, এক্সপ্লয়েট দিয়ে দিলাম। এখন সে হইতেছে ওই যে যেটা যেটা সে পাচ্ছে না, হ্যাঁ, এই একটা একটা করে ট্রাই করতেছে। আচ্ছা, আমার মনে হয় আরেকটা বিষয় এখানে আছে। আমি যে ফাইলটা তৈরি করছিলাম সেই ফাইলের ভিতরে, এটা কোথায় তৈরি করছিলাম, ও আচ্ছা, এটা ডেস্কটপের মধ্যে তৈরি করা, আমি ওখানে ফাইলটা দিয়েছি হচ্ছে ভুল। তো এই জন্য আমার সাকসেসফুল আসবে না, দাঁড়ান এটাকে সাকসেসফুল আনানোর ব্যবস্থা করতে হবে। আমি দিয়েছি হচ্ছে আরেকটা দিয়েছিলাম, সেখানে ইউজার ফর ইউজার এগুলো আসতেছে। তাহলে আমার সেট পাস ফাইল যেটা, পাস ফাইল পাস ফাইল, সেটা হইতেছে আমার হইতে হবে ডেস্কটপের ভিতরে ওয়ার্ডস ডট টিএক্সটি যেটা আছে সেটা। এবং আমি যদি ঠিক একইভাবে সেট যদি আমি ইউজার ফাইল দেই, ইউজার ফাইল, তাহলে আমার ওই জিনিসটা সেম আসবে। এখন গিয়ে যদি আমি এক্সপার্ট দিই, তাহলে এখন সে একটা একটা করে দেখবে, এই যে এখন নেওয়া শুরু করছে। তো 27 × 27 কত হয় বলেন স্যার? 27 × 27। হ্যাঁ, টোয়েন্টি সেভেন 729। ইন্টু 27, 729 হয় না? 729। 729টা অ্যাটেম্প্ট করার পরে সে যদি সাকসেসফুল সে পায়, 27 × 27 কেন দিলাম, এটার মেন রিজন হচ্ছে যে, আমি এটাকে কেটে দেই, আমি সিডি দিয়ে ডেস্কটপ দিয়ে ঢুকি, সিডি ডেস্কটপ। এটার রিজন হচ্ছে কি যে, আমি যদি ডাব্লিউএলসি ড্যাশ ওয়ার্ডস দেই, তাহলে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে 27টা ওখানে ইয়া আছে, ওয়ার্ড আছে। তো 27টা ইউজার নেমের সাথে 27টা পাসওয়ার্ড সে যদি ঘুরায় সে যদি ইয়া করে, অ্যাটেম্প করে, তাহলে 27 × 27টা অ্যাটেম্প হবে, অর্থাৎ 729টা অ্যাটেম্প হবে। তো 729টা অ্যাটেম্প পর্যন্ত আমরা বসে না থেকে আমি এটাকে আরেকটু ফাস্টার করে নিয়ে আসি। সেটা হচ্ছে কি যে, আমি ক্লিয়ার দিলাম, দেওয়ার পরে হইতেছে আমি শো অপশনস দিচ্ছি। শো অপশনস দিয়ে হচ্ছে আমি এখানে ইউজার নেম যেটা আছে সেটা আমি জাস্ট সেট করে দিচ্ছি, ইউজার নেমটা, আর পাস ফাইল যেটা, সরি ইউজার ফাইল যে সেটাকে আমি রিমুভ করে দিব। তো আনসেট দিয়ে হইতেছে আমি ইউজার ফাইল যেটা সেটা আমি আনসেট করে দিলাম, এবং সেট করব হইতেছে ইউজার নেম আরে নেম ইউজার নেমই তো, হ্যাঁ ইউজার নেম, এটাকে আমি সেট করতেছি, এটাকে সেট করব হইতেছে এমএসএফ অ্যাডমিন। জাস্ট যদি আমি ইউজার নেমটা জানি, সেক্ষেত্রে আমি হয়তোবা শুধুমাত্র পাসওয়ার্ডকে দিয়ে আমি কিন্তু ইয়া করতে পারি। শো অপশন দিলে আমি দেখতে পাচ্ছি যে আমার এটা আনসেট হয়ে গেছে, এবং আমি দেখতে পাচ্ছি যে আমার এই পাস ফাইলটা এখন আগের মতো সেট আছে, এবং আমি ইউজার নেমটা এখানে সেট করে দিয়েছি। এখন গিয়ে যদি আমি এক্সপ্লয়েট দিই, আচ্ছা বারবার এক্সপ্লয়েট দিচ্ছিলাম, আমি বলেছিলাম যে রানও দেওয়া সম্ভব, তাহলে আমি রানও দিয়ে দিচ্ছি। তো রান দিলেও কিন্তু আমি যেটা দেখতে পারবো, এবং সে 27টায় সে অ্যাটেম্প্ট নিবে, এবং মোটামুটি সে 27টা অ্যাটেম্প্ট নিয়ে সে আমাকে হয়তো বা বের করে দেখাবে। আচ্ছা স্যার, শুনতে পাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা, একটা জিনিস দেখবেন, এই যে এটা ডিটেকশন, এই যে কেউ ব্রুট ফোর্স করতেছে কিনা, এটা ডিটেকশন হতেছে যে আপনার ওই সার্ভারের ভিতরেই এসএসএইচ এর লগে আপনার থেকে যাবে প্রত্যেকটা হইতেছে ইয়া অ্যাটেম্প্ট, ইয়া কি বলে, এই ফেইল্ড অ্যাটেম্প্ট গুলা,
এটা ডিটেকশন টেকনিক আর কি। আচ্ছা আচ্ছা দেখবেন যে একটা সিরিয়ালি সে প্রত্যেকটা সেকেন্ড এবং মিলি সেকেন্ডে প্রচুর পরিমাণে এরকম ফলস ইয়া করছে, তখন বুঝতে হবে যে কেউ হয়তো বা অ্যাটেম্প নিচ্ছে আর কি রিমোটলি। হ্যাঁ আচ্ছা এটা আচ্ছা। অটোমেটিক কোনো অ্যালার্ম সিস্টেম নাই, দেখা যাচ্ছে কোনো অ্যালার্ম বাজলো বা ওনাকে কোনো মেল টেল এ জাতীয় দিল যে হ্যাঁ, এগুলো মনিটরিং অসংখ্য সলিউশন টুলস আছে যেগুলো হচ্ছে আপনার ওই ইয়া দিলে, ওই যে সার্ভার সিস্টেম বা ডাটা সেন্টার দিলে সেখানে এগুলো ইমপ্লিমেন্ট করতে হয়, অনেক মনিটরিং টুল আছে। কারণ মানে ঘন ঘন তো আবার তো চেক করা, ওটা আবার আরেক ঝামেলা, শুনেন, লক চেক এই করা। আপনার যদি প্রোডাকশনে আপনার এই ইয়া করে না, মোস্ট অফ দামই হচ্ছে আপনার অটোমেটেড প্রোডাকশন লেভেলের টুলস আছে যেখানে আপনার অটোমেটিকলি মনিটরিং করা হয় এবং ইয়াদেরকে অ্যালার্ট দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ, আপনার ভবিষ্যতে তো এরকম হবে যে হ্যাকাররাও শুধু ঘুম পারবে আর ডিফেন্ডাররাও ঘুম পারবে, যা কাজ করবে দুই পক্ষ হ্যাকাররা অলরেডি মিলে। এখন ঘুমায়। হ্যাকাররা অলরেডি এখন ঘুমায়। হ্যাঁ, এটা বলে লাভ নেই। আপনি যে দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা যদি আমি ম্যানুয়ালি ব্যাশ স্ক্রিপ্টিং দিয়ে করতাম তাহলে দেখতেন যে মেলা কিছু আমার করা লাগতেছিল। সেখানে আমার রেডিমেড জিনিস আছে, আমি জাস্ট 2-3টা আমি ইয়া দিলাম, আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য আমার সময় লাগছে আধা ঘন্টা, কিন্তু যদি আমি নিজে নিজে করতে বসি তাহলে আমার সময় লাগবে মাত্র 15 সেকেন্ডস এটা ইনিশিয়েট করে দেওয়ার জন্য। আমি ইনিশিয়েট করলাম, তারপরে তো কাজ হবে টুলসে, তখন আমি ঘুরে আসবো, ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে আসবো, এসে দেখবো যে এক্সপার্ট হয়েছে কি হয় নাই। সুন্দর। জান, এখানে দেখতে পাচ্ছি যে এই যে সাকসেস লেখা আছে, একটু ছোট করে দেখতে পেলাম কিনা? হ্যাঁ, তার সাথে সবুজ লোগো আসলো, রংটা। হ্যাঁ, লাল যেগুলো ছিল সেগুলো হচ্ছে ফেইল্ড অ্যাটেম্প, আর সবুজ লোগো হইতেছে আমাদের হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, তো এখন একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু একটা মেসেজ আসছে এসএসএস সেশন ওপেন। ঠিক আছে, দেখতে পাচ্ছি একটা সেশন ওপেন হয়েছে। তো মেটাসপ্লয়েট যে ফ্রেমওয়ার্কটা, এটা কিন্তু মাল্টিপল সেশন কিন্তু ধরে রাখা কিন্তু ওর জন্য মানে সম্ভব, এটা আমরা দেখবো, ডোন্ট ওয়ারি। তো এটা হচ্ছে কি যে সে মাল্টিপল সেশন তৈরি করা মানে হচ্ছে যে একটা সিস্টেমে সে যত রকমের অ্যাক্সেস নিচে সমস্ত অ্যাক্সেসে সে আসলে ধরে রাখে এবং সেটাকে ইন্ডেক্সিং করে সে তার নিজে ব্যাকগ্রাউন্ডে রেখে দেয়। দেখাচ্ছি আমি আপনাদেরকে। আমার সেশন তো আমি তো এক্সপ্লয়েট করছি, সাকসেসফুলি পাইছি। আমাকে কিন্তু এখন আলাদা করে গিয়ে ওই এসএসএস করে, সিস্টেম অ্যাডমিন যেভাবে করে এসএসএস করে কিন্তু আমাকে কিন্তু যাওয়া লাগবে না। মেটাসপ্লয়েট কিন্তু অলরেডি সে অ্যাক্সেস নিয়ে এক্সপ্লয়েট করে সাকসেস হয়ে অ্যাক্সেস নিয়ে তার ব্যাকগ্রাউন্ডে সেশনটাকে রেখে দিছে। আমি সেটাকে ফ্রন্ট গ্রাউন্ড কিভাবে করবো, তো চলেন দেখে ফেলে হইতেছে কি কি সেশন সে অলরেডি নিতে পারছে। একটা আমি সেশনস লিখে এখানে দিলাম, দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে সে একটা সেশন নিতে পারছে এসএসএস দিয়ে। এখন এটাকে যদি আমি অ্যাক্টিভ করতে চাই তাহলে কি লিখবো, সেশনস দিব, সেশনস দিয়ে ড্যাশ আই দিব, দিয়ে আমার এখানে যে আইডি নাম্বারটা আছে সে আইডি নাম্বার আমি 1 দিলাম। এখন সেটাকে সেশনটাকে ইন্টারাক্ট করতেছে, একটু পরে আমাদেরকে সেশনটা হাতে ধরাই দিবে, আমরা একটু ওয়েট করি। ইন্টারঅ্যাক্ট মানে লগ ইন করতেছে ওই সেশনে আবার ওই ডিভাইসে। লগ ইন বলতে কি, ওটাকে তো ওই যে ব্যাকগ্রাউন্ডে ফেলে যায় তো স্লিপে চলে যায় আর কি, পরে ওটাকে আবার অ্যালাইভ করতেছে আর কি। ও মানে স্লিপে যে চলে যায়, লগ ইন থাকা অবস্থা থেকে স্লিপে থাকা চলে যায়। অবস্থায়, হ্যাঁ, মানে আমি আপনাদের বোঝানোর জন্য বললাম আর কি বিষয়টা। মানে আমি লগ আউট না করা পর্যন্ত সে লগ ইন ওই মানে কন্ট্রোল ধরে রাখবে সে। রাইট, আপনি যদি ওই বন্ধ না করে দেন তাহলে পর্যন্ত সে ওটাকে সেশন ধরে রাখবে, অথবা মাঝখানে যদি কোনো গ্যাঞ্জাম হয় তাহলে সেশনটাকে সে ডেড হয়ে যেতে পারে। কিন্তু অথবা আবার আপনার হচ্ছে ওই যে ওই অপর প্রান্ত থেকে কেউ যদি আমাকে ডিটেক্ট করে, সে যদি ডিসকানেক্ট করে দেয়, সেটাও তো হতে পারে। হ্যাঁ, সেটাও হতে পারে, হ্যাঁ এক্স্যাক্টলি। হুম, মেন কথা সেশন ইন্টারেক্টিভ হইলে সে বলবে সেশন ইজ ডেড। এই যে বুঝতে মোস্ট পারছি। লাইকলি আমার সেশনটা দেখে তো অ্যাক্টিভ হয়েছে কিনা, এলএস দেই। আসছে, ইফ কনফিগ দেই, ইফ কনফিগ দেই, এই যে চলে আসছে। 129। ঠিক আছে, ইউ নেম ড্যাশ এ দিচ্ছি, আমি আছি কিন্তু মেটাসপ্লয়েটে। এখন আমি সেশনটাকে যদি ব্যাকগ্রাউন্ড করতে চাই, ব্যাকগ্রাউন্ডটা লিখবো আর কি, ইউএনডি ব্যাকগ্রাউন্ড লিখে এন্টার দিলাম, ব্যাকগ্রাউন্ড সেশন, ইয়েস। আচ্ছা, বাট তার মানে এই না যে সেশনটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, সেশনটা জাস্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আমি যদি আবার সেশনস লিখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে স্টিল কিন্তু আমার এই সেশনটা কিন্তু পাওয়া।
ততক্ষণে আপনি অন্য কোনো দিকে ফোকাস করবেন এরকম। ততক্ষণ আমি অন্যদিকে ফোকাস করব না। নিয়ম হচ্ছে যে আপনি যখন একটা সিস্টেমকে এক্সপ্লয়েট করবেন, আপনার ইমিডিয়েট নেক্সট কাজ হচ্ছে ওইরকম আরো সিস্টেম গুলাকে দ্রুত এক্সপ্লয়টেশন দিকে চলে যাওয়া অথবা কোনো ব্যাকডোর সেখানে ইনজেক্ট করা। কি জন্য? কারণ আপনি যদি একটা সেশন রাখছেন, এখন যদি কোনোভাবে যদি আপনার সেশনটা যদি চলে গেল, হ্যাঁ, ডেড হয়ে গেল, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণরূপে আপনার ওই পিসির থেকে কিন্তু ডিসকানেক্ট হয়ে গেলেন, আপনি আর সেটাকে কম্প্রোমাইজ করতে পারলেন না বা আপনার ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি করতে পারলেন না। এর জন্য নিয়ম হইতেছে মিনিমাম 2টা বা 3টা মতো সেশন ধরে রাখা, মিনিমাম 2টা রাখা আর কি। মানে একাধিক সেশন খুলে তারপরে আমার আসল কাজ যেটা সেটা আসল কাজ সেটাতে এক্সিকিউশন বা ফোকাসে যাওয়া। বুঝতে পারছি। ঠিক আছে? জি আচ্ছা, তো আরেকটা ইয়া ছিল, এটা হাইড্রাটা অ্যাক্টিভ থাকলে এটা আমি ইয়া করতে পারতাম। তো আনফরচুনেটলি আমি একটু দেখবো হাইড্রাতে কি সমস্যা এটার। ওকে, তো নেক্সট এর যে ইয়াটা ছিল, আমাদের টপিকটা ছিল, তো সেটার থেকে আমি একটু চলে যাই। এটা কোন পাশে রাখছি? চলে যাই। তো অফলাইন অ্যাটাকের জন্য হইতেছে আর একটা আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি যে একটা ফাইল ক্রিয়েট করলাম, সেখানে অনেকগুলা ইউজার নেম পাসওয়ার্ড ছিল, এবং সেখানে গিয়ে হইতেছে আমি এটাকে এক্সপ্লয়েট করলাম। কনসেপচুয়ালি জিনিসটা বুঝতে পারছি কিনা, হয়তোবা এখানে অনেকেই আছে মেটাস্প্লয়েট আজকে ফার্স্ট দেখছি হয়তোবা। তো মেটাস্প্লয়েটে কি হইতেছে এটা আমার কাছে ইম্পর্টেন্ট না, আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি একটা ওয়ার্ড লিস্ট তৈরি করে সেই ওয়ার্ড লিস্ট দিয়ে আমি ব্রুট ফোর্স করে একটা সিস্টেমে আমি অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করলাম। এই জিনিসটা বুঝতে পারছি কিনা? জি স্যার। জি স্যার তো একজন বললো, বাকিদের তো জি খোঁজ স্যার, খবর নাই। বুঝতে পারছি। হ্যাঁ, স্যার, আচ্ছা ঠিক মোটামুটি আছে। বুঝতে পারছি। আব্দুল্লাহ মাসুদ স্যার একদম ফ্রোজেন হয়ে গেলেন, ঘটনা কি? স্যার উনি অসুস্থ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি কি চ্যাটে লিখছেন নাকি? জি চ্যাটে লিখছে, বলছে প্রেজেন্ট নাম প্রেজেন্ট করার সময় আমাকে একটু কেউ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম। না, উনি তো সবসময় কোশ্চেনেশন করে, আজকে কোশ্চেনেশন করতেছেন, এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম। উনি তো খুব মানে পরিশ্রম এসবের পিছনে, বই টই সবকিছু নিয়ে খুব ঘাটাঘাটি করে। না, ঘাটাঘাটি করলেই ভালো, কারণ এটার কিন্তু শেষ নাই। আপনার যত বেশি ঘাটবেন তত বেশি আপনি এই সম্বন্ধে জানতে পারবেন। দ্য জি স্কাই ইজ দ্য অবশ্যই। লিমিট। আচ্ছা, তারপর হচ্ছে ফয়সাল আহমেদ স্যার, আপনি কয়েকবার আনমিউট করেছেন কিছু বলার জন্য, ও মনে হয় আচ্ছা, না বলতে সুযোগ পাননি। হ্যাঁ, শুনতেছি, আপনি যখন বলেন তখন বুঝি, পরে আর একটু কঠিন লাগে, এই আর না কি। এটা তো এটা হচ্ছে ইনশাল্লাহ। কি, হ্যাঁ, প্র্যাকটিসের উপর থাকতে হবে আর কি। ঠিক আছে, বিষয়গুলোকে গুছিয়ে নিয়ে প্র্যাকটিসের উপর থাকতে হবে। জি বুঝতে পারছি। হ্যাঁ, আমি বেশ কয়েকটা ক্লাস যাক, তারপরে এগুলাকে কেমনে গুছাইতে হয়, লিস্ট আমি যখন এগুলো নিয়ে কাজ করা শুরু করছিলাম তখন আমি গুছাইছিলাম কিভাবে, সেইটার বিষয়ে আমি কিছু কথাবার্তা বলবো আর কি, হোপফুলি আপনাদের কাজে আসবে। হ্যাঁ, ডেফিনেটলি, হ্যাঁ, থ্যাংক ইউ। কারণ আমাদের বিষয়টা অনেক ভাস্ট আর কি, অনেক কিছু, এত কিছু আসলে সবকিছু মানে সিঙ্গেল পার্সন মনে রাখা যায় না। যারা সফট অ্যাটাক করে তারা কিন্তু আসলে একা করে না, তারা মোটামুটি এক গ্রুপে বসে করে কিন্তু। হ্যাঁ, কেউ আছে ম্যালওয়্যার তৈরি করে, কেউ আছে এক্সপ্লয়েট বানায়, কেউ আছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে, কেউ আছে আবার সেগুলোর উপরে এক্সপ্লয়েট করে করে দেখে যে আসলে কাজ করে কিনা। হ্যাঁ, কেউ আছে খালি ওয়েবে খালি প্ল্যানই করে। রাইট। আচ্ছা, তো যাই হোক, এবার কি বলতে চাচ্ছিলেন সৌরভ? প্রথমের দিকে আমাদের যখন ক্লাস শুরু হয় তো হুম তখন আমি ভাবতাম যে যেভাবে যে সব টপিক শেখাচ্ছে, তো হুম এই টপিক গুলো শেখানোর জন্য সপ্তাহে মাত্র 2টা ক্লাস, 3-4টা দিলেও তো হতো। তো হুম এই জিনিসটা যখন আমার মনে থেকে ধারণাটা দূর হয়েছে, এই এন ম্যাপ তারপর নেসাস তারপরে যে আজকে যেগুলো দেখালেন, হুম। এখন আমি মোটামুটি প্রপারলি ইভ্যালুয়েট করতে পারতেছি যে না, সপ্তাহে 2টা ক্লাসই ঠিক আছে। এটা একটু আপনার তো বোঝার জন্য এই প্র্যাকটিস সময়। করতে হবে, স্টাডি করতে হবে, না স্টাডি করার হ্যাঁ, সময় দিতে হবে। তো হ্যাঁ, আমি তো না হয় 1 মিনিট 2 মিনিট দেখাই যেতেছি, তারপর এই যতটুকু। জিনিসটা এই জিনিসটা আমার হ্যাঁ, মনে হতো বিশেষ করে আপনার ওই প্রথমের দিকে একবার শুরুর দিকে যখন হচ্ছে দেখানো হতো, তো তখন হুম। তো আপনারা অবশ্যই এই মানে ডিপ ডাইভ হচ্ছে দিতেন না এই মেন 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 জায়গায়, তাই না? তো যার জন্য ওই সময়টা আমার মনে হতো, কিন্তু মোটামুটি বেশ কয়েকটা ক্লাস থেকে আমার মনে হচ্ছে যে না আসলে না, দরকার। আমি আমি যখন শুরু করেছি তখন আমার মানে আগেই ইয়া লাগতো, দুর্বোধ্য লাগতো আর কি, সত্যি কথা যেটা। কারণ নেটওয়ার্কিং এর সাথে যেগুলো মিলতো, নেটওয়ার্ক আর সিস্টেমের সাথে যা যা মিলতো, সেগুলো আমার জন্য ইজিয়ার ছিল নেটওয়ার্কিং ব্যাকগ্রাউন্ড হওয়ার জন্য। কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন ওয়েব এবং আদার্স মানে স্পেশালি ম্যালওয়্যার এবং আদার্স যে বিষয়গুলো আছে ওগুলা যাওয়ার পরে তখন আমার কাছে শুধু কনফিউজিং না, হেভি কনফিউজিং লাগতো। এবং সবচেয়ে বড় কথা কি, ওয়েব অ্যাপ্লিকেশন এক্সপ্লয়টেশন বোঝার জন্য আমার পরবর্তীতে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ নিজে হাতে করার পরে কি আমি পরে বুঝতে পারছিলাম যে ওয়েব অ্যাপ্লিকেশন এক্সপ্লয়টেশনটা আসলে কিভাবে হচ্ছে।
হ্যাঁ, এর মানে আগে ওটা একদিনকে ক্লাসে বোঝার জন্য বলছিলেন। আমি, হ্যাঁ ওটা বোঝার জন্য গিয়ে আমি ওটা বানাইছি আগে, বানাই দেখি যে কেমনে এটা কাজ করে, দেন হইতেছে বিষয় গেছে। কারণ ওয়েবসাইট তো সবাই আমরা কম বেশি চালাই, বাট ব্যাক এন্ডে কিভাবে চলে এটা বুঝবো কিভাবে? আপনি যে আমাদের রানা ভাইকে বলছিলেন যে আপনি আগে দুই একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানান, তারপরে আপনি বুঝতে পারবেন যে এক্সপার্ট কিভাবে করতে হ্যাঁ হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। একজন একজন ডেভেলপারে কিন্তু বেস্ট হইতেছে টেস্টার, বা বেস্ট হইতেছে ওই বিষয়ে হ্যাকার আর কি। হ্যাঁ, ওই হ্যাঁ, তা ডোমেন তো এক্সপার্ট। অবশ্যই, কারণ সে তো ভিতরের জিনিসপত্র জানে যে কিভাবে জিনিসটা কাজ করে। ভিতরের জিনিসটা জানলে পরে আসল সেটা আসলে। আচ্ছা, তো যাই হোক, তো আশা করতেছি মোটামুটি এই পর্যন্ত গেল আমাদের। নেক্সট আর একটা যেটা থাকে সেটা হইতেছে আমাদের কি বলে, কিভাবে আমি একটা পাসওয়ার্ড, অফলাইন অফলাইন অ্যাটাক নিয়ে কথা বলা হচ্ছিল লাস্টের দিকে। সেটা হচ্ছে কি যে একটা পাসওয়ার্ড কে কিভাবে হইতেছে আমি ব্রেক করব, স্পেশালি যেটা কিনা হচ্ছে আমাদের ইয়াতে আছে, ফাইলের মধ্যে দেওয়া। অর্থাৎ হচ্ছে কি যে আমরা ফাইলকে অনেক সময় কিন্তু উইনরার দিয়ে কিন্তু জিপ করে ফেলি। আমার উইনরার এখানে আছে কিনা জানি না, উইন্ডোজ তো রয়েছে, AXE আছে, ইনস্টল করছি কিনা মনে নাই, যাই হোক। তো এখন ওই আমার উইন্ডোজ দিয়ে আমরা কি পাসওয়ার্ড সেট করতে পারি আমাদের ভিতরে, ফাইলের ভিতরে, ফোল্ডারের ভিতরে, সবাই পারি? না তো স্যার, চেষ্টা করিনি। আচ্ছা ঠিক আছে, আপনার চেষ্টা করে দেখেন, আমি দেখাবো না। আচ্ছা। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লিনাক্সে কেমনে করে। ঠিক আছে, কঠিনটা দেখাই দিচ্ছি, সহজটা কিন্তু ইউটিউবে আছে। আচ্ছা, বেসিক্যালি সবই ইউটিউবেই আছে। আচ্ছা, তো ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি যে জিপ কিভাবে করে। তো জিপ যেভাবে করে সেটা হচ্ছে কি যে আমাদের জিপ দিলাম, ZIP জিপ। জিপ দিয়ে হচ্ছে আমি কোনো কিছু যদি এনক্রিপ্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এটাকে এনক্রিপ্ট করতে পারি। এই যে ওয়ার্ডস যেটা, সেটাকে এনক্রিপ্ট করতেছি, করে আমি এটাকে হচ্ছে দিয়ে দিলাম যে আউটপুট যে ফাইলটা আসবে সেই ফাইলটা আমি দিয়ে দিচ্ছি হইতেছে ওয়ার্ড ডট জিপ, দিলাম এন্টার। এখন হচ্ছে কি আমি যদি ls.l দেই তাহলে আমি, বা ls দিলেও চলবে, সমস্যা নাই। তো ls দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার এই জিপ ফাইলটা তৈরি হয়েছে। এখন এই জিপ ফাইলটাকে যদি আমি মানে আনজিপ করে ফেলি তাহলে কিন্তু ডেফিনেটলি কিন্তু আমি ইয়াটা পাবো আর কি, ভিতরকার কন্টেন্টটা পাবো। এখন আমি এটাকে যদি করে ফেলি, আনজিপের কমেন্টটা দেখা দিচ্ছি, আনজিপ আনজিপ করার পরে আমি যদি ওই ওয়ার্ডস ডট যে ফাইলটা সেটা নাম দিয়ে দেবো, এটা দেওয়ার পরে সে কি করবে, ভিতরকার যে ফাইলগুলো আছে সবগুলোকে সে আনজিপ করবে। ঝামেলাটা হলো ওইটার ভিতরে অলরেডি কিন্তু ওয়ার্ডস ডট টিএক্সটি নামে কিন্তু একটা ফাইল আছে, যেটা অলরেডি আমার ডেস্কটপ বা যে লোকেশন আমি করছি সেখানকার জন্য এক্সিস্টিং। এখন এটার জন্য আপনাকে দুইটা কাজ করতে হইতে পারে, হয় আপনি অন্য একটা লোকেশনে গিয়ে এটাকে মুভ করে নিয়ে গিয়ে আনজিপ করবেন, অথবা আপনি এটাকে আনজিপ করার সময় রিনেম করে দিবেন। আমি 8 GB রিনেম করে দিচ্ছি, রিনেম করে লিখে দিচ্ছি যে আনজিপড ডট টিএক্সটি। তাহলে সে এখন আনজিপ করে ফেললো। এখন আমি যদি ক্যাট দিয়ে যদি আমি ওয়ার্ডস ডট টিএক্সটি যেটা আছে সেটা যদি আমি দেখি, যে ফাইলটা আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক একই জিনিসটা কিন্তু আমার ওই ক্যাট ডট আনজিপড যেটা আছে সেটাও কিন্তু আউটপুট কিন্তু সেম, দুইটা কিন্তু সেম ফাইল। এখন আমি এটাকে আপাতত রিমুভ করে দিচ্ছি আমার কাজের জন্য। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ওয়ার্ডস ডট জিপ যেটা, আর একটা হচ্ছে আনজিপ, এই দুইটাকে রিমুভ করে দিলাম। এলএস দিলে আমি আর এটাকে দেখতে পাবো না। এখন হচ্ছে আমি যদি দেই যে জিপ দিয়ে পাসওয়ার্ড দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমি -e দেব। -e দিয়ে আমি এটাকে ওয়ার্ডস দিচ্ছি, ওয়ার্ডস ডট টিএক্সটি, বাট রিমেম্বার আমাকে আগে দিতে হবে হইতেছে ওই যে আউটপুটটা যে আসবে সেই আউটপুটের ফাইল নেমটা আগে দিতে হবে, যেটা কিনা ওয়ার্ডস ডট জিপ। আর এটার ভিতরে কোন ফাইলটাকে আমি জিপ করব সেটা হচ্ছে আমি ওয়ার্ডস ডট টিএক্সটি দিচ্ছি, এন্টার দিলে আমার কাছে একটা পাসওয়ার্ড চাচ্ছে। এটা বেসিক্যালি আমি যে পাসওয়ার্ডটা সেট করব ওটা ওপেন করার জন্য সেটা। তো এটার জন্য হচ্ছে আমি একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। পাসওয়ার্ডটা সেট করার পরে ভেরিফাই করতে বলতেছে। হোপফুলি পাসওয়ার্ডটা সঠিক টাইপ করে থাকলে আমরা এটাকে ব্রেক করতে পারবো আর কি। তো পাসওয়ার্ডটা এখন আমি দিলাম। এখন যদি আমি এটাকে আনজিপ করতে চাই, আমি যে কমান্ডটা দিয়েছিলাম সিম্পলি ওই কমান্ডটাতে আনজিপ করতে গেলে সে আমার কাছে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। এখন যদি আমি পাসওয়ার্ডটা না জানি তাহলে কিন্তু আমি এটাকে দেখতে পাবো না। তো এটা আমি মনে হয় ডেস্কটপে রেখেছিলাম, ডেস্কটপে দেখতে পাচ্ছি যে জিপ করা, এখান থেকেও আমি ডাইরেক্টলি ওপেন করার চেষ্টা করতে পারি, কিন্তু সে কিন্তু আমাকে এখান থেকে কিন্তু দেখতে দিচ্ছে না। হ্যাঁ, কারণ সেও এখানে বলতেছে যে আমার পাসওয়ার্ড লাগবে।
এখন আমি যদি এটাকে পাসওয়ার্ড যদি আমি ব্রেক করতে চাই, তাহলে সেক্ষেত্রে দুইটা ওয়ে। একটা হচ্ছে আমার প্রি এক্সিস্টিং যে ইয়াটা আছে, ওয়ার্ড লিস্ট আছে, সেই ওয়ার্ড লিস্ট আমি করতে পারবো, অথবা হচ্ছে আমি এটাকে ইয়া দিয়েও করতে পারবো, কি বলে, আমি নতুন একটা ওয়ার্ড লিস্ট তৈরি করে আমি সেখানে কিন্তু সেটা করতে পারবো। তো আমি আপাতত দেখি যে ইয়া দিয়ে কেমনে করে। তো এইটা করার জন্য হচ্ছে আমি আর একটা টুল ব্যবহার করব, তার নাম হইতেছে জন দা রিপার। এই জন দা রিপার টুলের কাজ হচ্ছে যে এই অফলাইনে যে ইয়াগুলো আছে, পাসওয়ার্ড গুলো আছে, বিভিন্ন রকমের এনক্রিপশন অ্যালগরিদমের ভিতরে যে কাজগুলো আছে, এইটা নিয়ে সে আসলে এক্সপ্লোরেশন করে, স্পেশালি সে পাসওয়ার্ডকে ব্রেক করে দেখায়। তো পাসওয়ার্ডকে এখন ব্রেক করার জন্য জন দা রিপার যদি আমি একটু ব্যবহার করি, তাহলে সর্বপ্রথম আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে জন দা রিপার লিখে আমি ইয়ে করবো। তো জন দা রিপার লিখবো না, খালি জন লিখলে আমার এটা চলে আসবে। হোল টুলের নাম হচ্ছে জন দা রিপার, বাট খালি জন লিখলে আমার চলে আসার কথা। তো সবার আগে আমরা যে জিনিসটা করব সেটা হইতেছে ড্যাশ ড্যাশ হেল্প দিব। হেল্প দিয়ে হইতেছে আমি দেখে নিব যে আমার ইয়াটা কি আছে, কি বলে, আমার জন্য হইতেছে কি কি অপশন চাইতেছে এই জন দা রিপার আমাদের জন্য রেখেছে। তো সেখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ অপশনস এখানে রয়েছে জন দা রিপার দিয়ে করার জন্য। বাট তারপরও এর ভিতরে কিভাবে ব্যবহার করব সেই জিনিসটা আমরা একটু দেখে ফেলি। সর্বপ্রথম আমি যে কাজটা করব এটাকে হচ্ছে ইয়া করার জন্য, সেটা হইতেছে আগে জিপ টু জন লিখবো। জিপ টু জন, জিপ টু জন লিখবো। জিপ টু জন দিয়ে আমি যে আউটপুট যে ফাইলটি, মানে আমাদের টার্গেট যেটা, যে জিপ ফাইলটা, সেই জিপ ফাইলটা আমি হচ্ছে এখানে দিব। তো জিপ টু জন দিলাম, দেওয়ার পরে হইতেছে আমি কি ইয়া করেছিলাম, হ্যাঁ ঠিক আছে। তো আমি এখানে জিপ টু জন দিলাম, দেওয়ার পরে হইতেছে আমি এখানে ওয়ার্ডস ডট জিপ দিলাম, দেওয়ার পরে হচ্ছে হ্যাশ দিচ্ছি, হ্যাশ দিয়ে টিএক্সটি দিলাম। তো এটার মাধ্যমে সে একটা ভিতরকার একটা হ্যাশ ভ্যালু সে তৈরি করে দেখাচ্ছে। সেই ভ্যালুটা যদি আমি দেখি, এটা হিউম্যানের পক্ষে বোঝা সম্ভব না, হ্যাঁ, হিউজ বড় একটা সামথিং সামথিং নাম্বার। বাট এই নাম্বারের মাধ্যমে সে হচ্ছে এখন যদি ক্র্যাক করতে চায়, তাহলে সে এখন এটাকে ক্র্যাক করবে। তো এটাকে হচ্ছে আমি হ্যাশ নামে একটা ফাইলের মধ্যে সেভ করেছিলাম। তো এই হ্যাশ ফাইলকে যদি এখন আমি যদি জন দেই, কই হলো, জন দিয়ে যদি আমি এখন ওই হ্যাশ ফাইলটা যদি আমি লিখে এন্টার দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার পাসওয়ার্ড হচ্ছে এটা। আচ্ছা, আমি আহ, আহ, এখানে যদি দেখি যে আমার এখানে লেখা আছে পাসওয়ার্ড লেখা আছে, বেসিক্যালি আমি এই পাসওয়ার্ডটাই ওখানে আসলে পাসওয়ার্ড হিসেবে দিয়েছিলাম। তো আমি যদি ইয়া দেখি, কি বলে, এই যে এটাকে যদি এখন আমি ওপেন করতে চাই পাসওয়ার্ড দিয়ে, তাহলে আমি যে দেখতে পাচ্ছি যে আমার এখানে পাসওয়ার্ড নিয়েছে। এবং আমি এখন যদি ইয়া দিয়ে ওপেন করি, ওই কি বলে, ওই আনজিপ দিয়ে ওপেন করি, তাহলে কিন্তু আমি পাসওয়ার্ডটা দিলে আমি ওখানে এটা করতে পারবো। তো এটা হইতেছে আমার কি বলে, এই প্রি কম্পিউটেড বা প্রি সেটেলড যে ওয়ার্ড লিস্ট ছিল, হ্যাঁ, সেটা দিয়ে হইতেছে সে এটাকে করছে। ইনকেস যদি আমরা আমাদের এই কাজটা করতে যদি না পাই, তাহলে সেক্ষেত্রে যেটা হইতে পারে সেটা হচ্ছে কি যে আমি আর একটা এখানে কমান্ড অ্যাড করে দিব, অর্থাৎ হ্যাশের সাথে আমি হইতেছি ড্যাশ ড্যাশ ওয়ার্ড ওয়ার্ড লিস্ট, ড্যাশ ড্যাশ ওয়ার্ড লিস্ট আমি যদি ইকুয়াল দিয়ে দিই, তাহলে হইতেছে আমার এই যে যে ওয়ার্ড লিস্ট আমি ব্যবহার করব ওয়ার্ডস ডট টিএক্সটি, সেটা আমি ব্যবহার করে দেখাতে পারি। তো সেটা যদি আমি দেখি, তাহলে একটা কাজ করি, আমি আরএম ড্যাশ এফ দিয়ে আমি হ্যাশটাকে আমি রিমুভ করে দেই। উইন উইন বলতেছি ওয়ার্ডস ডট জিপ যেটা, সেটাকে আমি রিমুভ করে দেই। রিমুভ করে দেওয়ার পরে আমি যদি এখন এটাকে আবার যদি একটা ইয়া দেই, জিপ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি মনে করেন পাসওয়ার্ড দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম। তো দেওয়ার পরে হচ্ছে আমি এখন এটাকে যদি ওই আমার যে মেনশন করেছিলাম, আমি আগে ফার্স্টে আমাকে এটাকে হ্যাশ করতে হবে। সো হ্যাশ করার জন্য আমাকে ঠিক আগের মতো করে তৈরি করলাম। হ্যাশ তৈরি করার পরে আমি এখন এটাকে হচ্ছে ইয়া করছি, জন দিয়ে করবো, তাহলে ড্যাশ ড্যাশ ওয়ার্ড লিস্ট ইজ ইকুয়াল টু ওয়ার্ডস দিয়ে দিলাম, ওয়ার্ডস ডট টিএক্সটি।
দেওয়ার পরে আমি যদি এখন এটাকে এন্টার দেই, সে একটু সময় নিবে, আচ্ছা অনেক ফাস্টলি সে করেছে এটা। তো আমি এটার পাসওয়ার্ড দিয়েছিলাম হচ্ছে এমএসএফ অ্যাডমিন। তো এখন যদি আমি এখন ইয়াতে যাই, গিয়ে যদি আমি এটাকে ওপেন করি, আচ্ছা রং ফাইল, ফাইন, ওটা এখন এখানে এক্সিস্ট করতেছে না। তো আমি যদি এখন এটা যদি ওপেন করি, তাহলে যদি এখন আমি লিখি এমএসএফ অ্যাডমিন, তাহলে সে আমাকে ওয়ার্ড লিস্টটা দেখিয়ে দিচ্ছে। আচ্ছা আমি একটা কুইক হচ্ছে 5 মিনিট, 2 মিনিটসের একটা ব্রেক নিচ্ছি আমি। ব্রেক নেওয়ার পর আমি আবার আপনার সাথে জয়েন করতেছি। আচ্ছা। হ্যালো। হ্যাঁ ভাই। সবাই যে ভাই চুপ হয়ে গেল। চুপই তো হবে ভাই, আমিও তো চুপচাপ দেখতেছি, শেষের দিকগুলো একটু মাথার উপর দিয়ে যাচ্ছে। মোটামুটি কিছুটা কিছুটা বুঝলাম, মেটাস্প্লয়েট কিছুটা, কনসেপ্টটা অন্তত বুঝলাম। ফয়সাল ভাই কেমন আছেন? আছি ভাই, ভালো আছি। কি খবর আপনার? এই তো আছি ভালোই। খুব ব্যস্ত মানুষ আপনি ভাই। না সরি, আমি ওই যে আপনার অ্যাজুর ডেভঅপস নিয়ে অন্য আরেকটা ক্লাস করি, প্লাস ওই গ্রুপের সাথে গ্রুপ ডিসকাশন করি, যার জন্য আসলে আমি এটা নিয়ে একদমই পড়াশোনা করি না, জাস্ট ক্লাসে অ্যাটেন্ড করি, দ্যাটস ইট। হ্যাঁ, সেদিনকে তো বললেন, আমি সে কথাই বলতেছি যে আপনি এত দিক ফোকাস দেন, খুবই কঠিন একটা কাজ করেন আপনি। না না না, কঠিন না আসলে। ওই পার্টটা আমি আগে শেষ করতে চাই, তারপরে এটা এটা করব। খালি কনসেপ্ট গুলো মাথায় নিয়ে রাখতেছেন, ওটা শেষ করে তারপরে রাইট, এক্স্যাক্টলি, হ্যাঁ। পরে আমি ভিডিওগুলো ওয়াচ করব, দরকার হলে সেকেন্ড টাইম হয়তো আবার অ্যাডমিশন নিব, এই আর কি। বুঝতে পারছি। বাট এটা এটা আসলে খুব ইম্পর্টেন্ট, আসলে অন্য কিছু করার আগে এটা করা দরকার ছিল। আর আমি যেহেতু আইটি ব্যাকগ্রাউন্ড না, আইটি নিয়ে আগে পড়াশোনা তেমন একটা করি নাই, তো আমার জন্য আসলে মানে মাল্টিপল ফিল্ডে নামাটা ঠিক হয় নাই। মানে শেষে এসে বুঝতেছেন। অ্যাডমিনিস্ট্রেশন প্লাস এইটা, মানে যেটা আমি করছি ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন প্লাস এইটা টোটালি দুইটা হচ্ছে ডিফারেন্ট ইয়ে আর কি, আইটির মধ্যে ডিফারেন্ট সেক্টর। যেটা দরকার সেটা হচ্ছে যে কোনো একটাতে যদি আমি থাকি তাহলে সুবিধা। ওকে, প্রায় সবাই ভাই গাছে ওঠার পরে মনে হয় যে ইস, না উঠলেও ভালো হতো। হুম হুম। কার কার গাছে উঠার পর মনে হচ্ছে এরকম? না ওই যে আমি ডেভঅপস নিয়ে পড়তেছি তো এখন, তো এই জন্য আচ্ছা, এদিকে ডেভঅপস নিয়ে সময় শুরু দিতে পারি করছেন, না। জি জি, যাক ভালো তো। অ্যাজুর ডেভঅপস পড়তেছি। তো আমি আসলে ওই যে ইয়েটা অ্যামাজনটাও চাচ্ছিলাম এখান থেকে করতে, কিন্তু অ্যামাজন আপনার ইন পার্সন করতে হয় আপনার ওখান থেকে। অ্যামাজন ইন পারসন, এডব্লিউএস, এডব্লিউএস, জি। আচ্ছা কোথায়? ইয়ে থেকে, সিআইটি থেকে। ইউটিউব থেকে, আচ্ছা। জি জি। ইউটিউবের অ্যামাজনে অনলাইন কোর্স লঞ্চ করে নাই? আচ্ছা, জানি না তো। না আমি লঞ্চ করার জিজ্ঞেস কথা। করছিলাম, বললো যে অনলাইন কোর্স নাই। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা নাই। দেখেন, চাইলে একটু এর মাঝখানে বসে থেকে অনলাইন পড়াশোনা করে নিতে পারেন কিছুটা। করবো, প্ল্যান আছে। আসলে অ্যামাজনের সবচেয়ে বেশি ডিমান্ড এখানে। হ্যাঁ, অ্যামাজনের সবচেয়ে বেশি ডিমান্ড, ট্রু। অ্যামাজন কাজ করে মজা পাবেন, জি জি। অ্যামাজনে বাট কাজ করে মজা পাবেন। মাইক্রোসফটের অ্যামাজনে ডিমান্ড কিন্তু আসলে ইনক্রিজ করতেছে, না অ্যাজুর কি, তার ক্যাপাসিটি অনেক বেশি বাড়াচ্ছে। মাইক্রোসফট কি বুঝিনি কথাটা। মানে অ্যাজুর তার ক্যাপাসিটি বাড়াচ্ছে, ও তাদের আচ্ছা আচ্ছা। প্রাইসিংটা অনেক লো। না এখানে আপনি এটা বলে লাভ নাই, কারণ ক্লাউড টাইকুন যারা আছে, দ্যাট মিনস হচ্ছে এই যে অ্যাজুর, অ্যামাজন, তারপর হইতেছে ওদের সাথে গুগল, আবার মিলায় কিন্তু গুগল চলতেছে। সবাই কিন্তু গুগল আসলে মানে একটার সাথে আরেকটা কিন্তু আসলে কম্পিটিশন দিচ্ছে, কেউ প্রাইজে, কেউ ইনফ্রাস্ট্রাকচারে, হ্যাঁ, কেউ বা দেখা যাচ্ছে কি যে, বাট এটা টেকনোলজিতে। হ্যাঁ টেকনোলজিতে, বাট এখন একটার সাথে একটা আপনি ইয়া করে পারবেন না আর কি। রাইট। হুম, অ্যামাজনে মোটামুটি অ্যামাজন বলতে এডব্লিউএস আর কি, এডব্লিউএস এডব্লিউএস নে মোটামুটি কত প্রায়
2.5 বছর মতো মোটামুটি কাজ করা হয়ে যাচ্ছে আমার আর কি। হুম। ওদের ফিল্ড অলরেডি ক্রিয়েটেড, মানে দে আর নাম্বার হ্যাঁ। 1 ইন ক্লাউড টেকনোলজি। অনেক এটা আপনি মানে ইউজ করলে মজা পাবেন না, মানে আমি অ্যামাজনের মানে কি বলবো, AWS এর আমি লিটারালি ফ্যান আর কি। হ্যাঁ, হুম হুম। আচ্ছা যাই হোক, তো কোথায় ও একটা জিনিস বলে রাখি, এই কালিনাস কিন্তু আপনার আছে ওই ওদের যে যেটা বলে ওই যে প্রি বিল্ড করা যে মেশিন গুলো আছে সেগুলো কিন্তু আপনার এই অ্যামাজনে কিন্তু আছে। কাইলিনাক্সে আপনি কিন্তু সার্চ দিলে পাবেন, আপনি ইনস্টল করবেন, আপনাকে একটা ইনস্ট্যান্সে কিন্তু সে ধরাই দিবে, কাইলিনাক্স ধরাই দিবে। ক্লাউড থেকে কিন্তু আপনি কাইলিনাক্স ব্যবহার করতে পারবেন তখন। আচ্ছা। আচ্ছা ঠিক আছে ওকে। হ্যাঁ, thank you. আচ্ছা স্যার, এই হুম, কয়দিন ধরে আমার একটা জিনিস মনে হচ্ছে, ওই এরকম কোন সার্ভার রেডিমেড হচ্ছে কিনতে পাওয়া যায় না, যে দেখা যাচ্ছে ধরেন আমি একটা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট দিলাম, আমার ক্যাপাসিটি হচ্ছে বিশাল বড় একটা অডিটোরিয়ামে 100 হচ্ছে স্টুডেন্টস। তো হ্যাঁ এখন আমি যদি একটা বড় কোনো এন্টারপ্রাইজ সার্ভার কিনি যেখানে একসাথে 100 ভার্চুয়াল মেশিন হচ্ছে হোস্ট করা যায়, তাহলে পরে হ্যাঁ তো আমার তো 100টা মনিটর কিনে জাস্ট প্লাগ ইন করে দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ এরকম পাওয়া যায় না? হ্যাঁ আছে। হুম, হঠাৎ মাথায় আসলো এই জিনিসটা, আচ্ছা, ক্লাস্টারাইজেশন নিয়ে পড়াশোনা করবেন, বুঝি নাই। বললাম ক্লাস্টারাইজেশন নিয়ে পড়াশোনা করবেন, ভার্চুয়াল আচ্ছা, টেকনোলজি এগুলো নিয়ে পড়াশোনা করবেন, তাহলে বুঝবেন। তা তো করাই লাগবে। হুম, আমার আচ্ছা আমার একটা হ্যাঁ, কোশ্চেন ছিল। দাঁড়ান তোর কোশ্চেন পরে নেই, আগে বলে নেই। তো আমি যে লাস্টের দিকে ওই দেখাইলাম পাসওয়ার্ড, অফলাইনের জিপ করা পাসওয়ার্ড ভাঙাচোরা দেখাইলাম আর কি। তাহলে এই জিনিসটা দেখে তো আমার মনে হয় এটা অনেক ইজিয়ার ছিল। আজকে স্টার্টিংটা একটু মানে পেঁচাই গেছে বলে আমি সরি, ক্লাসের ভাইব মানে ফ্লোটা আজকে একটু ডিস্টার্ব হয়েছে আর কি, বাট শেষের দিকে এসে তো আমি বললাম। তো এই জন দা রিপারের কনসেপ্টটা বুঝতে পেরেছি কিনা? জি। আচ্ছা তাহলে আজকে আপনাদের টুলটা দেখানো হলো কোনটা, হাইটটা দেখাতে চাইছিলাম, কপাল খারাপ দেখাতে পারলাম না। মেটাসপ্লয়েট মাঝখানে দেখতে পাইছেন, আমরা নেক্সট দিনও মেটাসপ্লয়েট নিয়ে আর একটা কাজ করব, কিভাবে হচ্ছে আপনি পাসওয়ার্ড ক্র্যাকিং করে গেইনিং অ্যাক্সেস না নিয়ে ভালনারেবিলিটিকে এক্সপ্লয়েট করে কিভাবে আপনি ঢুকবেন, প্লাস প্রিভিলেজকে কিভাবে এক্সকেলেট করবেন। তারা আমরা এই ভালনারেবিলিটি এক্সপ্লয়টেশন এবং প্রিভিলেজ এসকেলেশনের আমরা পৃথক পৃথক একটা করে টেকনিক দেখব। এবং সেই সাথে যদি এমন কোনো ভালনারেবিলিটি এক্সিস্ট করে যেটা কিনা আপনার ডেডিকেটেডলি হইতেছে করা কি বলে প্রিভিলেজ এসকেলেটেড করা, অর্থাৎ রুট ইউজার বা রুট ইউজার লেভেলের প্রিভিলেজ নিয়ে সে সার্ভারে রান করতেছে, সেই জিনিসটা যদি থেকে থাকে তা সেটাকে কিভাবে এক্সপ্লয়েট করব সেটা আমরা দেখা। সো বেসিক্যালি দুইটা ভালনারেবিলিটি এক্সপ্লয়টেশন এবং একটা প্রিভিলেজ এসকেলেশন আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখব, দেখে আমরা বোঝার চেষ্টা করব জিনিসটা কেমনে হইলো। রিমেম্বার, এই যেটা আমরা দেখব আমি মানে আগামীকালকেও বলবো, বাট আমি আবারও বলতেছি যে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ওই ভার্সনকে বা ওই ভালনারেবিলিটিকে যদি এক্সিস্ট করে তাহলে সেটাকে আমরা কিভাবে এক্সপ্লয়েট করতে পারি। ইন্ডিভিজুয়াল ভালনারেবিলিটির জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল এক একটা এক্সপ্লয়টেশন কিন্তু মেথড আছে। ওকে, তো প্রত্যেকটা জিনিসই আপনাকে এই স্টাডি করে করে হচ্ছে জিনিসগুলোকে বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো গেল আপাতত এতটুকু, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিচ্ছি, আমি আপাতত স্ক্রিনটা অফ করলাম। আর আগামীকালকে আমরা এটাও দেখবো যে কিভাবে মাল্টিপল সেশন আমরা মেটাসপ্লয়েটে দেখবো, কারণ আগামীকালকে ক্লাসটা সম্পূর্ণ মেটাসপ্লয়েটে দিয়েই হবে আর কি।